লোকে বলে ভালোবাসা নাকি মানুষকে বদলে দেয়। আমি বলি বেইমানি। বেইমানি মানুষকে এমনভাবে ভাঙে আর গড়ে যা ভালোবাসা কোনোদিনও পারে না। আমার দুটো জীবন, দুটো পরিচয়। এক জীবনে আমি ছিলাম তামিম, এক সাধারণ প্রেমিক যার পৃথিবীটা একজোড়া মায়াবী চোখের মধ্যে সীমাবদ্ধ ছিল, যার কাছে ভালোবাসাটাই ছিল একমাত্র সম্পদ। আর আমার অন্য জীবন, সেটার নাম সেটা নাই বললাম। গল্পে জুড়ে থাকলে এমনিতেই বুঝতে পারবেন। এক অদৃশ্য সম্রাট, যার সাম্রাজ্য টাকার উপর দাঁড়িয়ে, যার কাছে ভালোবাসার কোনো দাম নেই, আছে শুধু অনুগত্যের পরীক্ষা। আমার এই দুটো জীবনের মাঝে দাঁড়িয়ে আছে শুধু একটা প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমি বেরিয়েছি। এই গল্পটা কোনো প্রেমের গল্প নয়, এটা একটা পরীক্ষার গল্প, একটা নিখুঁত ফাঁদের গল্প। যে ফাঁদে পেলে আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম, টাকার ঝনঝনানিতে ভালোবাসার আর্তনাদ কতটা জোরে শোনা যায়। ঢাকার এক মধ্যবিত্ত এলাকা, পাশাপাশি দুটো পুরনো বাড়ি, ছাদের ছাদ দুটো প্রায় লাগোয়া। এই দুটো বাড়ির জানালা দিয়ে গত 5 বছর ধরে জন্ম নিয়েছে একটা নিষ্পাপ প্রেমের গল্প। তামিম আর লামিয়া ছোটবেলা থেকেই প্রতিবেশী। তাদের বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিয়েছে তা হয়তো তারা নিজেরাও জানে না। এক বিকেলে লামিয়া তার ঘরের জানালায় দাঁড়িয়েছিল। তার ঠিক উল্টো দিকের জানালায় এসে দাঁড়ালো তামিম, তার হাতে দুটো চায়ের কাপ। এই, কি করছো ওখানে? আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? আমি কি চিড়িয়াখানার নতুন কোনো প্রাণী? চিড়িয়াখানার প্রাণী নও, তবে আমার চিড়িয়াখানার একমাত্র রানী তো তুমি। নাও, তোমার জন্য আদা দিয়ে বানানো স্পেশাল চা মা বানিয়েছেন। তামিম খুব সাবধানে ছাদের কার্নিশ ডিঙিয়ে 1 কাপ চা লামিয়ার দিকে বাড়িয়ে দিল। এটা তাদের প্রতিদিনের রুটিন। বাহ, আন্টির হাতের চায়ের কোনো তুলনাই হয় না। কিন্তু শুধু চা দিলে তো হবে না, ফুচকা খাওয়াবে কবে? কতদিন ধরে বলছি। আবার ফুচকা? তুমি তো জানো এ মাসের হাত খরচটা প্রায় শেষের দিকে। ডেলিভারির বেতনটা পেলেই তোমাকে নিয়ে যাব, প্রমিস। আরে বাবা, আমি তো মজা করছিলাম। তুমি এত সিরিয়াস হয়ে যাও কেন? তুমি তো জানো আমার কাছে ওসব ফুচকা, দামি রেস্টুরেন্ট কিচ্ছু না। আমার কাছে সবচেয়ে দামি কি জানো? কি? এই যে প্রতিদিন বিকেলে তুমি আমার জন্য অপেক্ষা করো, এই যে সারাদিনের ক্লান্তি নিয়েও আমার সব আবোল তাবোল কথা মনোযোগ দিয়ে শোনো, এটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় গিফট। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। সত্যি বলছো? যদি আমি কোনোদিনও তোমাকে একটা ভালো জীবন দিতে না পারি, যদি সারা জীবন আমাকে এই ছোটখাটো ডেলিভারির কাজ করে কাটাতে হয়, তখনই কি তুমি আমার পাশে এভাবেই থাকবে? থাকবো মানে দৌড়ে থাকবো। আরে তুমি যদি কালকে আমাকে বলো যে চল লামিয়া, এই ইট পাথরের শহর ছেড়ে কোনো একটা নদীর ধারে ছোট্ট মাটির ঘরে গিয়ে থাকি, সেখানে হয়তো 3 বেলা ঠিকমতো খাবারও জুটবে না, আমি 1 সেকেন্ডও চিন্তা না করে তোমার হাত ধরে সেই মাটির ঘরে চলে যাব। কারণ আমার সুখ তোমার সাথে তামিম, কোনো শপিং মলের কাচের দরজার ওপারে নয়। ভাগলে একটা। তোমার এই কথাগুলোই তো আমাকে বেঁচে থাকার শক্তি দেয়। আমি শুধু তোমার জন্যই তো পাগল। বিকেলের নরম আলোয় তাদের ভালোবাসার মুহূর্তটা যেন কোনো সিনেমার দৃশ্যের মতোই নিখুঁত, পবিত্র লাগছিল। তামিম এক সাধারণ চেহারার যুবক, যার চোখে মুখে সারল্য আর সততার ছাপ। আর লামিয়া অসম্ভব সুন্দরী আর উচ্চাকাঙ্ক্ষী এক তরুণী, যার চোখে ভবিষ্যতের হাজারো স্বপ্ন। বাইরে থেকে দেখলে যে কেউই বলবে এদের ভালোবাসা বুঝি পৃথিবীর সব বাধা পেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, তোমার তো কালকে সেই বড় ইন্টারভিউটা আছে, তাই না? নেক্সাস গ্রুপে সব প্রস্তুতি ঠিকঠাক? কিসের প্রস্তুতি? ভাবতে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রায় 500 জন আবেদন করেছে, আর পোস্ট মাত্র 2টো। ঢাকার সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, ওখানে চাকরিটা একবার পেয়ে গেলে আমাদের জীবনটা বদলে যাবে তামিম, আর কোনো কষ্ট থাকবে না। আবার সেই জীবন বদলে যাওয়ার কথা? আমাদের জীবন কি এখন খুব কষ্ট লামিয়া? আমরা কি অসুখী? না, আমরা অসুখী নই, কিন্তু আমি যে এই টানাটানি সংসার মানতে পারছি না। আমার ভালো লাগে না যখন তুমি সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ডেলিভারি কাজ করে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। আমার ভালো লাগে না।
যখন আমার জন্মদিনে তুমি আমাকে একটা ভালো গিফট দেওয়ার জন্য নিজের শখের জিনিসটা বিক্রি করে দাও। আমি আমি তোমাকে একটা ভালো জীবন দিতে চাই তামিম। বিয়ের জন্য তুমি এত পাগল কেন বলো তো? আমি কি তোমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছি নাকি? পালিয়ে তো যাচ্ছ না, কিন্তু আমার ভয় করে তামিম, খুব ভয় করে। এই সমাজ, আমাদের চারপাশের মানুষ সবাই তো টাকাটাকেই চেনে। আমি ভয় পাই এই টাকার অভাব হয়তো একদিন আমাদের ভালোবাসার মাঝেও দেয়াল তুলে দেবে। আমার মনে হয় আমি যদি শক্ত করে তোমাকে ধরে না রাখি, তাহলে এই সমাজই হয়তো তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আমার কাছ থেকে তোমাকে নাকি তোমার কাছ থেকে আমাকে? শোনো, তোমার চাকরি হোক বা না হোক, আমি সবসময় তোমার পাশে থাকবো। এই শহরের কোনো দেয়ালের শক্তি নেই যে আমাদের ভালোবাসার মাঝে ফাটল ধরাতে পারে। কথা দিলাম। আমি জানি তুমি থাকবে, কিন্তু আমি যে আর এই সাধারণ জীবনটা মানতে পারছি না তামিম। সেই দিন ভার্সিটির বন্ধুদের সাথে দেখা হলো। রিয়া ওর হাজবেন্ডের সাথে ইউরোপ ট্যুর দিয়ে এলো। সজল নতুন গাড়ি কিনেছে, আর আমি ওদের সামনে গিয়ে দাঁড়াতেও লজ্জা পাচ্ছিলাম। আমার কষ্ট হয় জানিস। তাহলে তুমিও একদিন ওদের সবার চেয়ে বড় হবে। তোমার সেই যোগ্যতা আছে। আমি মন থেকে বলছি, তুমি দেখো, চাকরিটা তুমি পাবে। আর যদি না পাই? যদি না পাও তাহলে আমি আছি তো। আমি না ওই ডেলিভারি কাজটা ছেড়ে দিয়ে আরমানের বাবার গ্যারেজে মেকানিকের কাজটা নেব। মাইনে বেশি। আমি তোমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেব না, কোনো দিনও না নামিয়া। তুমি আমার জন্য এত কিছু ভাবো, তাই না? নিজের চেয়েও বেশি। কারণ তুমি তো আমার পৃথিবী, আর নিজের পৃথিবীর জন্য মানুষ ভাবে না। লামিয়া আবেগে তামিমের হাতে আলতো করে চাপ দিল। তামিম তার চোখের দিকে তাকিয়ে হাসল। তার মুখে ছিল নিখাদ ভালোবাসার হাসি। লামিয়া জানে না এই যে সাধারণ ভালোবাসার মুহূর্ত, এই যে খুনসুটি, এই যে ভবিষ্যতের স্বপ্ন দেখা, এই সব কিছুই এক সাজানো মঞ্চের অংশ, যে মঞ্চের নাটকের শেষটা হবে খুবই ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক। পরদিন সকাল, লামিয়া আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে নিচ্ছে। তার পরনে একটা ফর্মাল শার্ট আর প্যান্ট, চুলগুলো পরিপাটি করে খোঁপা করা। তার চোখে মুখে প্রচণ্ড টেনশনের ছাপ। সে ঘর থেকে বের হতেই দেখল গেটের সামনে বাইক নিয়ে অপেক্ষা করছে তামিম। বাহ, ম্যাডামকে তো পুরো কর্পোরেটের লেডি লাগছে। আমার তো এখনই ভয় করছে, চাকরিটা পেয়ে গেলে তো আর আমার বাইকের পেছনে বসবে না, নিজের গাড়িতে ঘুরবে। কি যে বলো না, আমি তোমাকে চিনবো না, এটা হতে পারে? আর শোনো, আমাকে দেখে কেমন লাগছে সেটা আগে বলো। খুব নার্ভাস লাগছে আমার। তোমাকে সবসময় সুন্দর লাগে লামিয়া, তুমি পারবে। আমি জানি তুমি পারবে, আর তোমার চাকরিটাও হয়ে যাবে ইনশাল্লাহ। যদি না পারি, যদি ওরা আমাকে রিজেক্ট করে দেয়, আমি তো লজ্জায় মরে যাব। লজ্জা কিসের? চেষ্টা করাটাই আসল। আর তুমি তো তোমার সেরাটাই দেবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। শোনো, ইন্টারভিউ বোর্ডে গিয়ে একদম ভয় পাবে না। যা সত্যি, যা তুমি বিশ্বাস করো সেটাই বলবে, কোনো বনিতা করবে না। আমার সিভিটি দেখেছো? সব কিছু ঠিক আছে তো? দেখেছি, পারফেক্ট। তবে একটা কথা বলবো? বলো। তোমার হবির জায়গায় যে লিখছো ট্রাভেলিং, এটা একটু বেশি হয়ে গেল না? তুমি তো ঢাকা শহরের বাইরে খুব কম গেছো। তো কি হয়েছে? যেতে পারিনি, কিন্তু যাওয়ার স্বপ্ন তো দেখি। আমি কি লিখতে পারি না? আমি সুযোগ পেলে পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই, নাকি আমাদের মতো সাধারণ মানুষের স্বপ্ন দেখাও বারণ? আরে আমি তো তোমাকে বারণ করিনি, আমি শুধু বললাম থাক, বাদ দাও, যা লিখছো ঠিকই আছে, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। গুলশানে নেক্সাস গ্রুপের বিশাল কাঁচের বিল্ডিংটার সামনে এসে লামিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। এত বড়, এত আধুনিক অফিস সে আগে কখনো দেখেনি। স্বপ্নের মতো লাগছে। লামিয়া বাইক থেকে নামার আগে বলে, আমার জন্য দোয়া করো তামিম। আমার সব দোয়া তো সবসময় তোমার সাথে থাকে। শোনো, ভয় পেও না, মনে রাখবে তুমি শুধু একটা চাকরি চাইতে যাচ্ছ না, তুমি আমাদের দুজনের ভবিষ্যৎটা গড়তে যাচ্ছ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। লামিয়া কাঁপা কাঁপা পায়ে বিল্ডিংটার ভেতর ঢুকে গেল। তামিম রাস্তার পাশে বাইকটা থামিয়ে সেদিকে তাকিয়ে রইল। লামিয়া চোখের আড়াল হতেই তার মুখের সেই ভালোবাসার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল এক অদ্ভুত শীতল, এক রহস্যময় হাসি। সে তার ফোনটা বের করে একটা নম্বরে মেসেজ টাইপ করল। The eagle has landed. The stage is set. Let the game begin.
মেসেজটা পাঠিয়ে সে বাইকটা স্টার্ট দিল। তার চোখ দুটোতে তখন কোনো প্রেমিকের নরম দৃষ্টি ছিল না। নেক্সাস গ্রুপের ভেতরে ওয়েটিং রুমে লামিয়া আরও প্রায় 25-30 জন প্রার্থীর সাথে বসে আছে। সবাই দামি পোশাক পরা, সবার হাতে দামি ফাইল। তাদের আত্মবিশ্বাসী হাবভাব দেখে লামিয়া নার্ভাসনেস আরও বেড়ে গেল। সে মনে মনে নিজেকে সাহস জোগাচ্ছে। না লামিয়া, তুই ভয় পাবি না। তুই এদের চেয়ে কোনো অংশে কম নয়। তোর যোগ্যতা আছে, তোকে পারতেই হবে, শুধু নিজের জন্য নয়, তামিমের জন্য। ঠিক তখনই একজন রিসেপশনিস্ট এসে তার নাম ধরে ডাকল। মিস লামিয়া চৌধুরী? জি, আমি। সিও স্যার নিজে আপনার ইন্টারভিউ নিতে চাইলেন, কিন্তু তার আগে আপনার সাথে প্রথমে একা কথা বলতে চান। প্লিজ আমার সাথে আসুন। শিওর। নিজে আমার সাথে কথা বলতে চান কেন? আমি তো শুনেছি ইন্টারভিউ নেবে এইচআর ডিপার্টমেন্ট। তাহলে উনি কেন আমার সাথে একান্ত কথা বলতে চান? সেটা তো স্যারই বলতে পারবেন, আপনি আসুন। লামিয়া কাঁপা কাঁপা পায়ে রিসেপশনিস্টকে অনুসরণ করে একটা বিশাল কাঠের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার উপর পিতলের প্লেটে লেখা আরিয়ান খান, চিফ এক্সিকিউটিভ অফিসার। লামিয়া একটা লম্বা শ্বাস নিয়ে দরজায় নক করলো। ভেতর থেকে এক গম্ভীর আকর্ষণীয় কণ্ঠ ভেসে এলো। কাম ইন। আমি দরজাটা খুলে ভিতরে পা রাখতে আমার চোখ ধাঁধিয়ে গেল। ঘরের ইন্টেরিয়র, আসবাবপত্র সব কিছুই যেন কোনো বিদেশি ম্যাগাজিনের পাতা থেকে উঠে এসেছে। আর ঘরের শেষ প্রান্তে বিশাল কাচের জানালার সামনে শহরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এক লম্বা সুদর্শন যুবক। আমি বুঝতে পারলাম এই সেই আরিয়ান খান, যে মানুষটার হাতে আজ আমার ভাগ্য নির্ধারিত হবে। লোকটা আমার দিকে না ঘুরে তার ব্যারিটোন গলায় বলে উঠল, মিস লামিয়া চৌধুরী, মাস্টার্স ইন মার্কেটিং, সিজিপিএ 3.85, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে চ্যাম্পিয়ন ডিবেটার। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ স্যার। আরিয়ান এবার ঘুরে দাঁড়ালো। তার পরনে নিখুঁতভাবে ইস্ত্রি করা স্যুট, চোখে মুখে বুদ্ধিমত্তা আর ক্ষমতার ছাপ। সে লামিয়ার দিকে এমনভাবে তাকালো যেন এক্সরে মেশিন দিয়ে তার ভেতরের সব কিছু দেখে নিচ্ছে। প্লিজ বসুন। লামিয়া তার সামনের চেয়ারে বসল। আরিয়ান তার নিজের চেয়ারে না বসে টেবিলের কোনায় হেলান দিয়ে দাঁড়ালো, যা তাকে আরও বেশি কর্তৃত্বপূর্ণ করে তুলছিল। তো মিস চৌধুরী, আপনি নেক্সাস গ্রুপে কেন জয়েন করতে চান? ঢাকার তো আরও অনেক কোম্পানি আছে। স্যার, কারণ নেক্সট গ্রুপ শুধু একটা কোম্পানি নয়, এটা একটা স্বপ্ন। যারা বড় চিন্তা করতে ভালোবাসে তাদের জন্য এটা একটা পারফেক্ট প্ল্যাটফর্ম। আমি শুধু একটা চাকরি করতে চাই না, আমি একটা কেরিয়ার করতে চাই। আর আমি বিশ্বাস করি এই কোম্পানি আমাকে সেই সুযোগটাই দিবে। বাহ, বেশ মুখস্থ করা উত্তর। কিন্তু আমি আপনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আপনি শুধু ক্যারিয়ারের জন্য এখানে আসেননি, আপনি এসেছেন আপনার জীবনটাকে বদলানোর জন্য, তাই না? স্যার, ডোন্ট বি শাই মিস চৌধুরী। আমি মানুষের চোখ পড়তে পারি। আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে আগুন আছে, জেদ আছে, আর আছে অনেক বড় হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য যে প্ল্যাটফর্ম দরকার, সেটা আপনার নেই, রাইট? লামিয়া কোনো উত্তর দিতে পারল না। আরিয়ান যেন তার মনের কথাগুলোই বলে দিচ্ছে। আমি আপনার সিভিটা সাইডে সরিয়ে রাখছি, কারণ আমার কাছে এই কাগজগুলোর কোনো মূল্য নেই। আমি কাগজে লেখা যোগ্যতায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি চোখের ভাষায়। আর আপনার চোখ বলছে আপনি স্পেশাল। আরিয়ান তার জায়গা থেকে উঠে লামিয়ার চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। লামিয়ার হৃৎপিণ্ডটা ভয়ে আর উত্তেজনায় দ্রুত চলতে শুরু করেছে। আরিয়ান লামিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি আপনাকে এই চাকরিটা দিতে চাই লামিয়া। মার্কেটিং এক্সিকিউটিভের পোস্ট, স্টার্টিং স্যালারি ধরা যাক মাসে 1.5 লক্ষ টাকা, সাথে গাড়ি, কোম্পানির খরচের লাঞ্চ, আর বছরে 2টো ফরেন ট্রিপ। কেমন অফার? লামিয়ার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরিয়ে গেল। 1.5 লক্ষ টাকা! সে তো 30,000 টাকার চাকরির জন্য নিজেকে যোগ্য ভাবছিল না। তার মাথা ঘুরতে শুরু করেছে। স্যার, আমি জানি না কি বলবো। এটা আমার স্বপ্নের চেয়ে অনেক বেশি। স্বপ্ন তো সেটাই যা মানুষ ঘুমিয়ে দেখে।
আমি আপনাকে যে অফার করছি সেটা হলো বাস্তবতা লামিয়া, এমন এক বাস্তবতা যেখানে আপনাকে আর কোনো দিন আপনার স্যান্ডেলে স্ট্র্যাপ ছেলাও ভয় করতে হবে না, যেখানে ধানমন্ডি লেকের বদলে আপনি আইফেল টাওয়ারের সামনে বসে কফি খাবেন। আরিয়ান আবার তার জায়গায় ফিরে গেল, তার মুখে এক রহস্যময় হাসি। কিন্তু দুনিয়াতে কোনো কিছুই তো আর এমনি এমনি পাওয়া যায় না, তাই না? এভরিথিং কামস উইথ এ প্রাইস। শর্ত? কি শর্ত স্যার? খুবই সিম্পল। এই চাকরিটা পাওয়ার জন্য আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না, আপনাকে শুধু আমার সাথে ডিনারে যেতে হবে। ডিনার? শুধু ডিনার? আপাতত শুধু ডিনার। দেখুন লামিয়া, আমি একা মানুষ, এই বিশাল সাম্রাজ্যটা আমি একাই সামলাই। দিন শেষে যখন এই খালি অফিসে একা বসে থাকি তখন খুব একা লাগে। আমার এমন একজনকে দরকার যার সাথে আমি আমার সাফল্য, আমার ব্যর্থতা সব কিছু শেয়ার করতে পারবো। আমি আপনার মধ্যে সেই পোটেনশিয়ালটা দেখতে পাচ্ছি। আরিয়ান তার ড্রয়ার থেকে একটা ছোট বাক্স বের করে লামিয়ার দিকে এগিয়ে দিল। এটা আপনার জন্য জয়নিং গিফট, ধরে নিতে পারেন। লামিয়া কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুলল। ভেতরে জলজল করছে একটা ডায়মন্ডের নেকলেস। লামিয়ার চোখ দুটো লোভে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আমি চাই আপনি আমার কোম্পানির মুখ হয়ে উঠুন। আমি চাই যখন আপনি কোনো পার্টিতে যাবেন তখন সবার চোখ যেন আপনার দিকেই থাকে। আমি আপনাকে এমন এক জীবন দিতে চাই যার স্বপ্ন হয়তো আপনি কোনোদিন দেখেনও নি। কিন্তু স্যার, আমি অলরেডি একটা সম্পর্কে আছি। ওহ তাই? কে সেই ভাগ্যবান? কি করে সে? ও ও ও একটা ডেলিভারি কোম্পানিতে কাজ করে। আর ডেলিভারি বয়? ইন্টারেস্টিং। তো কি দেয় সে আপনাকে? ভালোবাসা? লেকের পাড়ে বসে বাদাম খাওয়া? দেখুন লামিয়া, ভালোবাসা দিয়ে পেট ভরে না। আর স্বপ্ন পূরণ করতে গেলে শুধু একটা প্রেমিক নয়, একজন শক্তিশালী পার্টনার দরকার হয় যে আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারবে। আরিয়ানের প্রতিটি কথা লামিয়ার মনের গভীরে থাকা লোভের আগুনে ঘি ঢালছিল। ভাবুন লামিয়া, সিদ্ধান্ত আপনার। একদিকে আপনার ডেলিভারি বয় প্রেমিকের সাথে টানাটানি জীবন, আর অন্যদিকে নেক্সাস গ্রুপের কুইন হওয়ার সুযোগ। আমি আপনাকে জোর করব না। যদি আপনি রাজি থাকেন তাহলে এই কার্ডে আমার পার্সোনাল নাম্বার আছে। আজ রাত 10টার মধ্যে আমাকে ফোন করবেন। আর যদি না করেন তাহলে আমি ধরে নেব আপনি বাদাম খেয়েই জীবনটা কাটিয়ে দিতে চান। আরিয়ান উঠে দাঁড়ালো। আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, নেকলেসটা কিন্তু আপনার। আমার পক্ষ থেকে উপহার ফেরত নেওয়াটা অভদ্রতা। লামিয়া স্তব্ধ হয়ে বসে রইল, তার হাতে ডায়মন্ডের নেকলেসের বাক্স, আর মাথায় ঘুরছে আরিয়ানের দেওয়া প্রস্তাব। একদিকে তার 5 বছরের ভালোবাসা তামিম, আর অন্যদিকে এক ঝলমলে বিলাসবহুল ভবিষ্যৎ যার চাবিকাঠি এখন তার হাতে। সে জানে সে কোনটাকে বেছে নেবে। তার ভেতরের উচ্চাকাঙ্ক্ষার বীজটা আজ জল বাতাস পেয়ে অঙ্কুরিত হতে শুরু করেছে। নেক্সাস গ্রুপ এর বিশাল বিল্ডিং থেকে যখন আমি বেরিয়ে এলাম তখন আমার পা দুটো কাঁপছিল। আমার হাতে থাকা দামি গিফট বক্সটা যেন আগুনের মতো গরম লাগছে। দ্রুত এটা ব্যাগের ভিতরে লুকিয়ে ফেলি। আমার মাথায় তখন একটাই চিন্তায় ঘুরছে, তামিমকে কি বলবো, কিভাবে বলবে। বাড়ির সামনে এসে দেখল তামিম সেই সকালের মতোই গেটের কাছে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাকে দেখে তামিমের মুখে একরাশ স্বস্তির হাসি ফুটে উঠল। এসে গেছো? আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি, ফোনটাও ধরছিল না। কি হলো? কি বললো ওরা? তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? চাকরিটা হয়নি? এক মুহূর্ত চুপ থেকে তারপর জোর করে মুখে হাসি ফুটিয়ে বলে, হয়েছে, আমার চাকরিটা হয়ে গেছে তামিম। কি বলছো? সত্যি? আমি জানতাম তুমি পারবে। কংগ্রাচুলেশনস। তামিম খুশিতে লামিয়াকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু লামিয়া কেমন যেন আড়ষ্টভাবে নিজেকে সামান্য সরিয়ে নিল। তার এই আচরণটা তামিমের চোখ এড়ালো না, কিন্তু সে ভাবল হয়তো সারাদিনের ক্লান্তিতে এমন করছে। চলো ভিতরে চলো। আঙ্কেল আন্টি কোথায়? সবাইকে খবরটা দিতে হবে তো। তারা ভেতরে ঢুকতেই লামিয়ার মা মিসেস সালমা এবং তামিমের মা মিসেস আফরোজা ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। মা, খালাম্মা, আমার চাকরি হয়ে গেছে নেক্সাস গ্রুপে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমি তো জানতাম আমার মেয়ের মতো মেধাবী আর কেউ নেই। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। কোন পোস্টে চাকরি হয়েছে মা? আর বেতন কত?
মার্কেটিং এক্সিকিউটিভ, আর বেতন 50,000। সে ইচ্ছে করে 1.5 লক্ষ টাকার অঙ্কটা বলল না, কারণ সে জানে এত টাকা শুনলে সবার মনে প্রশ্ন জাগতে পারে। 50,000? দ্যাটস গ্রেট। তোমার প্রথম চাকরি হিসেবে এটা অনেক। লামিয়া, আমি আজ কি যে খুশি হয়েছে। তাহলে তো এবার মিষ্টিমুখ করাতে হয়। লামিয়া মা, তুমি বসো, আমি তোমার জন্য পায়েস রান্না করে আনছি। সবাই যখন লামিয়ার সাফল্যে আনন্দ করছিল, লামিয়ার ভেতরটা তখন অপরাধ বোধে কুঁকড়ে যাচ্ছিল। সবার এই নিখাদ ভালোবাসা আর বিশ্বাসের সামনে তার মিথ্যাচারটা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। কি হয়েছে তোমার? তুমি কি খুশি হওনি? আরে না না, খুশি হব না কেন? আমি আমি আসলে একটু টায়ার্ড, সারাদিন অনেক ধকল গেছে। তা তো যাবেই। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? কারা ছিল বোর্ডে? খুব ভালো। HR ডিপার্টমেন্টের হেড ছিলেন, আর আর 2জন সিনিয়র ম্যানেজার ছিলেন। সে খুব সাবধানে CEO আরিয়ান খানের প্রসঙ্গটা এড়িয়ে গেল। তাই কোম্পানির সিইওর সাথে দেখা হয়নি? মানে আমি তো শুনছিলাম নেক্সাস গ্রুপের সিইও নাকি খুব ইয়াং আর ডেসিম। তোমার সাথে দেখা হলে তো আমি ভয়ই মরে যেতাম যদি সে তোমাকে দেখে প্রেমে পড়ে যায়। কি যে বলো না, সিও আমার মতো একজন সাধারণ জুনিয়র এমপ্লয়ের সাথে কেন দেখা করতে যাবে? তো অবশ্য ঠিক, কিন্তু লোকটা দেখতে কেমন? নিশ্চয়ই অনেক হ্যান্ডসাম, একেবারে সিনেমার হিরোদের মতো। এই প্রশ্নটা, এই সাধারণ কৌতূহলী প্রশ্নটাই যেন লামিয়ার ভেতরের অপরাধ বোধের দেয়ালে প্রথম ফাটল ধরিয়ে দিল। তার মনে হলো তামিম যেন সবকিছু জেনে বুঝিয়ে তাকে প্রশ্নগুলো করছে। সে আর তামিমের চোখের দিকে তাকাতে পারল না। আমি জানি না, আমি তাকে দেখিনি। একটু পর সন্ধ্যায় তামিম লামিয়াকে তার সব টেনশন দূর করার জন্য বাইরে নিয়ে এসেছে। তারা তাদের প্রিয় সেই লেকের পাড়ে বসে আছে। নাও তোমার ফেভারিট চটপটি, আজ যত ইচ্ছা খাও, সব বিল আমার। বাহ, আজ তো দেখি আমার প্রেমিকের পকেট বেশ গরম। গরম হবে না? আমার গার্লফ্রেন্ড এত বড় একটা চাকরি পেয়েছে, এই খুশিতে তো আমি তোমাকে পুরো ঢাকা শহরটা কিনে দিতে পারি। থাক, আর ঢং করতে হবে না, ঢাকা শহর লাগবে না, তুমি শুধু আমার পাশে থাকলেই চলবে। সেই তো আছে। আচ্ছা লামিয়া, একটা কথা সত্যি করে বলবে? কি কথা? যদিও আমি জাস্ট বলছি, যদি তোমার জীবনে আমার চেয়ে অনেক ভালো, অনেক বড় লোক, অনেক হ্যান্ডসাম কোনো ছেলে আসে, তখন তুমি কি করবে? আমাকে ছেড়ে চলে যাবে? লামিয়া তামিমের মুখে হাত রেখে বলে, চুপ, একদম চুপ। আর কোনোদিন যদি এই কথা বলেছ, তাহলে তোমার সাথে আমার কথাই বন্ধ। তুমি কি আমাকে চেনো না তামিম? আমার কাছে ভালোবাসার চেয়ে বড় আর কিছুই নেই, আর আমি তোমাকে ভালোবাসি, ব্যাস, ফুল স্টপ। আমিও তোমাকে খুব ভালোবাসি লামিয়া, আমার জীবনের চেয়েও বেশি। তামিম লামিয়ার হাতটা শক্ত করে ধরল। লামিয়া তার কাঁধে মাথা রাখল। লেকের শান্ত পানি, বিকেলের নরম আলো আর দুটো হৃদয়, সবকিছুই নিখুঁত ছিল। শুধু নিখুঁত ছিল না লামিয়ার মনের ভেতরের তোলপাড়। সে তামিমকে জড়িয়ে ধরে আছে ঠিকই, কিন্তু তার চোখের সামনে ভাসছে আরিয়ান খানের সেই কর্তৃত্বপূর্ণ চেহারা, আর তার কানে বাজছে সেই লোভনীয় প্রস্তাব। একদিকে আপনার ডেলিভারি বয় প্রেমিকের সাথে টানাটানি জীবন, আর অন্যদিকে নেক্সাস গ্রুপের কুইন হওয়ার সুযোগ। এই প্রথমবার লামিয়ার মনে হলো তার ভালোবাসার পৃথিবীটা হয়তো আর আগের মতো নিরাপদ নেই। সেখানে এক ভয়ঙ্কর দ্বন্দ্বের সূচনা হয়ে গেছে, যা হয়তো তার সব কিছু কেড়ে নেবে। সেই রাতের পর লামিয়ার জীবনটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা তার পুরনো জীবন, যেখানে আছে তামিমের নিখাদ ভালোবাসা, মধ্যবিত্ত জীবনের টানাটানি আর জানালায় দাঁড়িয়ে চা খাওয়া। আর অন্যটা তার নতুন গোপন জীবন, যেখানে আছে আরিয়ান খানের দেওয়া ঝলমলে জগতের হাতছানি, দামি রেস্টুরেন্টের মৃদু আলো আর ডায়মন্ডের নেকলেসের মতো দামি উপহার। এক সপ্তাহ পর লামিয়া তার অফিসের চেয়ারেই বসে আছে। তার সামনে এক বিশাল ফুলের তোড়া। পুরো অফিসে সবার চোখ তার দিকে। সহকর্মী রিয়া বলে, ওয়াও লামিয়া, কি সুন্দর ফুল! কে পাঠিয়েছে? তোমার বয়ফ্রেন্ড? না, মানে এমনি কোম্পানি থেকে ওয়েলকাম করার জন্য দিয়েছে। সে জানে এই ফুল তামিম পাঠায়নি, এটা পাঠিয়েছে আরিয়ান, সাথে একটা ছোট কার্ড। কার্ডে লেখা, লুকিং ফরওয়ার্ড টু আওয়ার ফার্স্ট ডিনার টুনাইট, AK। সন্ধ্যায় লামিয়া তামিমকে ফোন করলো। হ্যালো তামিম, শোনো না, আজ ফিরতে একটু দেরি হতে পারে, অফিসে অনেক কাজ। সে কি, আজ তো শুক্রবার, আজ তো আমাদের একসাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। আমি জানি,
কিন্তু কি করব বলো, নতুন চাকরি, বসের অনেক এক্সপেকটেশন, আর একটা জরুরি মিটিং পড়ে গেছে। প্লিজ রাগ করো না, আমরা কাল যাব, প্রমিস। ঠিক আছে, সমস্যা নেই, তুমি কাজের দিকে মন দাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। সাবধানে ফিরবে। ফোনটা কেটে দিয়ে লামিয়ার ভেতরটা অপরাধ বোধে ভরে গেল। কিন্তু পরক্ষণে আরিয়ানের সাথে ওয়েস্টিনের রুফটপ রেস্টুরেন্টে ডিনারের কথা ভেবে তার মনটা আবার উত্তেজনায় নেচে উঠল। কিছুক্ষণ পরে লামিয়া একটা সুন্দর শাড়ি পরে আরিয়ানের মুখোমুখি বসে আছে। এমন বিলাসবহুল পরিবেশে সে জীবনে প্রথমবার এসেছে। তোমাকে এই শাড়িটায় অসাধারণ লাগছে লামিয়া। আমি জানতাম এটা তোমার গায়ে খুব মানাবে। থ্যাংক ইউ স্যার, কিন্তু এত দামি শাড়ি? আরে আবার স্যার বলছো? আমরা তো এখন অফিসের বাইরে, তাই না? তুমি আমাকে আরিয়ান বলে ডাকতে পারো। আর শোনো, আমার সাথে যখন থাকবে তখন কোনো কিছুর দাম নিয়ে ভাববে না। তুমি শুধু চাইবে আর সেটা তোমার সামনে হাজির হয়ে যাবে। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন আরিয়ান? আরিয়ান লামিয়ার হাতের উপর হাত রেখে বলে, কারণ আমি তোমার মধ্যে আমার ভবিষ্যৎ দেখতে পাই লামিয়া। আমি এমন একজনকেই খুঁজছিলাম যে শুধু সুন্দরী নয়, বুদ্ধিমতীও হবে, যে আমার পাশে দাঁড়িয়ে আমার সাম্রাজ্যটা সামলাতে পারবে। তুমি সেই কুইন। আরিয়ানের কথা বলার ভঙ্গি, তার চোখের দিকে তাকানোর চাহনি সবকিছুই লামিয়াকে সম্মোহিত করে ফেলেছিল। সে ধীরে ধীরে তামিমের কথা ভুলে গিয়ে এই নতুন ঝলমলে পৃথিবীতে হারিয়ে যাচ্ছিল। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের কথা বলো। সে কি তোমাকে খুব ভালোবাসে? লামিয়া এক মুহূর্ত চুপ থেকে, হ্যাঁ খুব। তাহলে তুমি তাকে ঠকাচ্ছ কেন? আমি তাকে ঠকাচ্ছি না। কাম অন লামিয়া, ডোন্ট বি এ চাইল্ড। তুমি তাকে মিথ্যা বলে আমার সাথে এখানে এসেছো, তার মানে তুমি তোমার বর্তমান জীবনে খুশি নও। তুমি আরও বড় কিছু রিজার্ভ করো, আর সেটা তুমি নিজেও জানো, তাই না? লামিয়া কোনো উত্তর দিতে পারল না, কারণ আরিয়ান সত্যি কথাই বলেছে। দেখো, আমি তোমাকে কোনো জোর করব না, কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। তুমি কি সারা জীবন ওই ডেলিভারি বয়ের সাথে বাইকের পেছনে বসে কাটাবে, নাকি আমার সাথে প্রাইভেট জেটে করে পৃথিবী ঘুরবে? দ্য চয়েস ইজ ইয়ার্স। ডিনার শেষে আরিয়ান লামিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। লামিয়া গাড়ি থেকে নামার আগে আরিয়ান তার দিকে একটা আইফোনের বক্স বাড়িয়ে দিল। এটা রাখো, তোমার পুরনো ফোনটা তোমার স্ট্যাটাসের সাথে যায় না, কাল থেকে এটা ব্যবহার করবে। লামিয়া বাসায় ফিরে দেখল তামিম তখনও না খেয়ে তার জন্য অপেক্ষা করছে। তার হাতে দুটো মুভির টিকিট। এসে গেছো? আমি ভাবলাম আজ বুঝি আর ফিরবেই না। দেখো, তোমার ফেভারিট মুভির দুটো টিকিট পেয়েছি, কাল কিন্তু আমরা সত্যি সত্যি যাব। তামিমের এই নিষ্পাপ ভালোবাসা দেখে লামিয়ার ভেতরটা হাহাকার করে উঠল। সে একদিকে তার 5 বছরের প্রেমকে হারাতে পারছে না, আবার অন্যদিকে আরিয়ানের দেওয়া বিলাসবহুল জীবনের হাতছানিকেও উপেক্ষা করতে পারছে না। সে এক ভয়ঙ্কর দ্বৈত জীবন শুরু করেছে, যার প্রতিটি পদক্ষেপ তাকে ঠেলে দিচ্ছে এক অন্ধকার পরিণতির দিকে। সে জানে না তার এই দুটো জীবনই আসলে একই সুতোই বাঁধা, আর সেই সুতোর নাটাই ধরে আছে অন্য কেউ। কয়েক সপ্তাহ কেটে গেছে। লামিয়া এখন আরিয়ান খানের দেওয়া ঝলমলে পৃথিবীতে প্রায় অভ্যস্ত হয়ে উঠেছে। দামি পোশাক, দামি পারফিউম, বিলাসবহুল জীবনযাত্রা, এসব কিছুই এখন তার দৈনন্দিন রুটিন। সে তামিমকে অফিসের কাজের চাপ আর বসের সাথে ট্যুরের মতো নানা মিথ্যে অজুহাত দিয়ে এই দ্বৈত জীবনটা খুব দক্ষতার সাথেই চালিয়ে যাচ্ছে। আজ শনিবার। লামিয়া আরিয়ানের সাথে যমুনা ফিউচার পার্কের এক নামি দামি ব্র্যান্ডের শোরুমে শপিং করতে এসেছে। এই ড্রেসটা দেখো লামিয়া, তোমার গায়ে অসাধারণ মানাবে। নেক্সট উইকে আমাদের যে কর্পোরেট পার্টিটা আছে সেদিন এটা পরবে। আমি চাই পার্টির সবার চোখ যেন শুধু তোমার দিকেই থাকে। এটা তো অনেক দামি আরিয়ান, আমার এত দামি ড্রেসের প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেই সিদ্ধান্তটা আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু পছন্দ করো। আর শোনো, দামি শব্দটা তোমার ডিকশনারি থেকে মুছে ফেলো। আমার সাথে থাকলে কোনো কিছুর দাম নিয়ে ভাবতে হয় না। লামিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেসটা দেখছিল, তার মুখে এক ধরনের তৃপ্তির হাসি। ঠিক তখনই শোরুমের কাঁচের দেয়ালের ওপার থেকে একটা পরিচিত অবয়বকে এদিকে আসতে দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। মনে মনে বলে, তামিম, ও এখানে কি করছে? ওর তো আজ অন্যদিকে ডেলিভারি দেওয়ার কথা ছিল।
তামিম একটা অনলাইন ফুড ডেলিভারি কোম্পানির টি শার্ট পরে কাঁধে ব্যাগ নিয়ে শোরুমের দিকে আসছিল। হয়তো এই শোরুমেরই কোনো কর্মচারীর জন্য খাবার ডেলিভারি দিতে এসেছে। লামিয়া ভয়ে আতঙ্কে চমে গেল। সে দ্রুত মুখটা ঘুরিয়ে নিল যেন তামিম তাকে দেখতে না পায়। কি হলো, হঠাৎ এমন করছো কেন? শরীর খারাপ লাগছে? না, কিছু না, চলো আমরা এখান থেকে যাই। আমার আর কিছু কিনতে ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কাউকে দেখেছো নাকি? আরিয়ান লামিয়ার দৃষ্টি অনুসরণ করে শোরুমের গেটের দিকে তাকালো। সে তামিমকে দেখতে পেল। তার ঠোঁটের কোণে এক ক্রূর হিসেবে হাসি ফুটে উঠল। সে যা চেয়েছিল ঠিক তাই হতে চলেছে। ও, তাহলে এই ব্যাপার। ইনি বুঝি তোমার সেই ডেলিভারি বয় প্রেমিক? আরিয়ান প্লিজ চলো আমরা এখান থেকে যাই। আমি চাই না কোনো সিন ক্রিয়েট হোক। সিন ক্রিয়েট তো আমি করব না লামিয়া। সিন ক্রিয়েট তো হবে যখন সত্যিটা সামনে আসবে। লেটস হ্যাভ সাম ফান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তামিম তাদের কাছাকাছি চলে এসেছে এবং তার চোখাচোখি হয়ে গেছে লামিয়ার সাথে। তামিমের চোখে মুখে ফুটে উঠল প্রথমে রাজ্যের বিস্ময়। লামিয়া, তুমি তুমি এখানে? লামিয়া ভয়ে কোনো উত্তর দিতে পারল না। তামিমের দৃষ্টি এবার গেল লামিয়ার পাশে দাঁড়ানো আরিয়ানের দিকে। তার দামি স্যুট, হাতে রোলেক্স ঘড়ি আর তার দাঁড়ানোর ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে কতটা প্রভাবশালী। ইনি কে? আমি আরিয়ান খান, লামিয়ার বস। আর আপনি? আমি তামিম, লামিয়ার বন্ধু। বন্ধু? ইন্টারেস্টিং। লামিয়া তো আমাকে বলেনি যে তার কোনো বন্ধু আছে। যাই হোক, আপনি এখানে কি করছেন, মানে এই শোরুমে? আমি একটা খাবার ডেলিভারি দিতে এসেছিলাম। ও, আই সি, ডেলিভারি বয়। তো লামিয়ার সাথে আপনার বন্ধুত্বটা কেমন? মানে আপনারা কি খুব ক্লোজ? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমরা একে অপরের অনেক ভালো বন্ধু। বাহ, দ্যাটস গ্রেট। ভালো বন্ধুত্ব থাকাটা তো খুব ভালো, কিন্তু বন্ধুত্বেরও তো একটা লেভেল থাকে, তাই না? মানে ক্লাস, স্ট্যাটাস, এগুলোও তো মেনটেন করতে হয়। আরিয়ান এবার সরাসরি তামিমকে অপমান করা শুরু করলো। দেখুন মিস্টার তামিম, আমি আপনাকে ছোট করতে চাইছি না, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন লামিয়া এখন নেক্সাস গ্রুপের মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ওর ওঠা বসা এখন সমাজের উঁচু স্তরের মানুষদের সাথে। ওর এখন এমন বন্ধুদের দরকার যারা ওকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, পিছিয়ে দেবে না। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আপনার মতো ডেলিভারি বয়দের সাথে বন্ধুত্ব রাখাটা লামিয়ার ক্যারিয়ারের জন্য খুব একটা ভালো হবে না। লোকে কি বলবে? লামিয়ার বস হিসাবে, ওর শুভাকাঙ্ক্ষী হিসাবে ওকে সঠিক পথটা দেখানো আমার দায়িত্ব। তামিমের মুখটা অপমানে লাল হয়ে গেছে। সে সাহায্যের আশায় লামিয়ার দিকে তাকালো। সে আশা করেছিল লামিয়া অন্তত একবারের জন্য তার বন্ধুত্বের সম্মানটা রাখবে, প্রতিবাদ করবে। লামিয়া, তুমি কি কিছুই বলবে না? ও কি বলবে? ও তো নিজেই বুঝতে পারছে যে আমি ঠিক কথাই বলছি, তাই না লামিয়া? আরিয়ান লামিয়ার কাঁধে হাত রাখলো। আমার পুরো পৃথিবীটার জন্য এক মুহূর্তের জন্য থেমে গেল। লামিয়ার সামনে দুটো রাস্তা খোলা। এক আমার হাত ধরে তার 5 বছরের ভালোবাসা আর বন্ধুত্বের সম্মান রাখা, যার পরিণতিতে হয়তো তাকে এই জলমলে পৃথিবীটা হারাতে হবে। অথবা 2, চুপ করে থেকে আমাকে অপমানিত হতে দেখা এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে বেছে নেওয়া। লামিয়ার ঠোঁট দুটো একবার ফাঁক করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে মাথাটা নিচু করে ফেলল। তার এই নীরবতাই ছিল তার উত্তর। তার এই নীরবতাই ছিল আমার প্রতি তার চূড়ান্ত বেঈমানের স্বাক্ষর। তামিমের বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা খালি হাতে ছিঁড়ে নিয়ে গেছে। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। আমি আসছি। সে আর কারো দিকে না তাকিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে শোরুম থেকে বেরিয়ে গেল। তার অপমানিত, বিধ্বস্ত চলে যাওয়াটা লামিয়ার বুকে তীব্র অপরাধ বোধের জন্ম দিল। আরিয়ান লামিয়াকে জড়িয়ে ধরে, ইটস ওকে বেবি, রিল্যাক্স। কিছু অপ্রয়োজনীয় মানুষ জীবন থেকে চলে গেলেই ভালো, এতে রাস্তাটা আরও পরিষ্কার হয়। চলো, আমি তোমার জন্য সবচেয়ে দামি ড্রেসটা কিনি। লামিয়া কোনো পুতুলের মতো আরিয়ানকে অনুসরণ করল। তার কানে তখন আরিয়ানের কোনো কথাই ঢুকছিল না। তার চোখে শুধু ভাসছিল তামিমের সেই শেষ অপমানিত কষ্টমাখা মুখটা। সে বুঝতে পারছিল আজ সে শুধু তার বন্ধু বা প্রেমিককে অপমান করেনি, সে তার নিজের ভালোবাসাকে, তার নিজের অতীতকে হত্যা করেছে।
আর এই ভুলের কোনো ক্ষমা হয় না। শপিং মলে সেই ঘটনার পর থেকে আমার আর তামিমের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। তামিম আমাকে এখন এড়িয়ে চলে, ফোন ধরে না, জানলায় এসেও দাঁড়ায় না। আমার ভেতরটা অপরাধবোধে পুড়ে গেলেও আমি তামিমের মুখোমুখি হওয়ার সাহস পাই না। আর এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগায় আরিয়ান। সে লামিয়াকে তার ঝলমলে জগতের আরও গভীরে টেনে নিতে থাকে। এক সন্ধ্যায় নেক্সাস গ্রুপের এক জমকালো কর্পোরেট পার্টি। 5 স্টার হোটেলের বলরুমে শহরের সব নামিদামি ব্যবসায়ী আর সেলিব্রিটিরা উপস্থিত। লামিয়া আরিয়ানের সে দেওয়া দামি গাউনটা পরে তার হাত ধরে পার্টিতে প্রবেশ করল। সবার চোখ তখন তাদের দিকে। আরিয়ানের বন্ধু রিশাদ বলে, ওয়াও আরিয়ান, শেষ পর্যন্ত তাহলে তুই তোর কোনকে খুঁজে ফেলি। শি ইজ স্ট্যানিং। আমি বলেছিলাম না, লামিয়া ইজ নট জাস্ট আ প্রিটি ফেস, শি হ্যাজ দ্য ক্লাস, দ্য এলিগেন্স, শি ইজ মেড ফর দিস ওয়ার্ল্ড। আপনারা আমাকে নিয়ে বাড়াবাড়ি করছেন। আরিয়ান লামিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আমার ফিয়ান্সে লামিয়া চৌধুরী। এই কথাটা সে এমনভাবে বলছে যেন এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্যি। লামিয়া প্রতিবাদ করতে গিয়েও পারছে না। এই জৌলুস, এই সম্মান, এই মনোযোগ, এই সব কিছুই সে মনে মনে চেয়ে এসেছে। পার্টির এক কোণায় আরিয়ান লামিয়াকে নিয়ে গেল। বেলকনি থেকে পুরো ঢাকা শহরের রাতের ভিউ দেখা যাচ্ছে। কেমন লাগছে এই নতুন পৃথিবী লামিয়া? স্বপ্নের মতো। আমি কোনোদিনও ভাবিনি আমি এমন একটা জীবনের অংশ হতে পারবো। এটা তো শুধু শুরু। আমি তোমাকে এমন এক দুনিয়ায় নিয়ে যেতে চাই যেখানে আকাশটাও তোমার পায়ের নিচে থাকবে। আরিয়ান লামিয়ার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটোতে এক তীব্র সম্মোহনী দৃষ্টি। সে পকেট থেকে একটা রিং বক্স বের করে লামিয়ার সামনে হাঁটু গেড়ে বসল। চারপাশের মিউজিক, কোলাহল সবকিছু যেন এক মুহূর্তে থেমে গেল। লামিয়া চৌধুরী, আমি জানি আমাদের পরিচয় খুব বেশি দিনের নয়, কিন্তু ওই অল্প সময়ই আমি বুঝে গেছি আমি আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। আমি তোমাকে শুধু আমার কোম্পানির কুইন নয়, আমার জীবনের, আমার হৃদয়ের রানী বানাতে চাই। উইল ইউ ম্যারি মি? লামিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার সামনে জলজল করছে বিশাল এক হীরের আংটি। তার চারপাশে শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষেরা তাকিয়ে আছে। তার কানে বাজছে আরিয়ানের সেই কথাগুলো। প্রাইভেট জেটে করে পৃথিবী ঘোরাবো। তার চোখের সামনে একবারের জন্য তামিমের সরল ভালোবাসায় ভরা মুখটা ভেসে উঠল। কিন্তু পরক্ষণেই সেই মুখটা শপিং মলের অপমানিত বিধ্বস্ত চেহারায় বদলে গেল। তার মনে হলো তামিমের সাথে আর তার কোনো ভবিষ্যৎ নেই। ইয়েস ইয়েস আই উইল। পুরো বলরুমের করতালিতে ফেটে পড়ল। আরিয়ান আংটিটা লামিয়ার আঙ্গুলে পরিয়ে দিয়ে তাকে বুকে ছড়িয়ে ধরল। লামিয়া আরিয়ানের বুকে মুখ লুকিয়ে হাসছে, কিন্তু সে হাসির আড়ালে সে তার 5 বছরের ভালোবাসা আর বিশ্বাসকে চিরদিনের মতো কবর দিয়ে দিল। আরিয়ান লামিয়ার কানের কাছে বলে, প্যাক ইউর ব্যাগস মাই লাভ, নেক্সট উইক আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। আমাদের বিয়ের শপিংটা ওখান থেকেই হবে, আর তারপর উই উইল নেভার লুক ব্যাক। লামিয়া যখন পার্টি থেকে ফেরে তখন রাত প্রায় 2টো। সে ভেবেছিল সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ড্রয়িং রুমের আলো জ্বলছে। সেখানে সোফায় বসে আছে তামিম। তার হাতে একটা ছোট কেক, যার উপরে একটা মোমবাতি জ্বলছে। তামিমকে দেখে লামিয়ার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে ভুলেই গিয়েছিল আজ তাদের সম্পর্কের 5 বছর পূর্তির দিন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম তুমি ফিরলে একসাথে কেকটা কাটবো। হ্যাপি অ্যানিভার্সারি লামিয়া। আমার এই নিষ্পাপ ভালোবাসা, এই ছোটো আয়োজন সবকিছু লামিয়ার কাছে অসহ্য মনে হচ্ছিল। আর তার আঙ্গুলে থাকা কয়েক লক্ষ টাকার হীরের আংটিটা যেন তাকে উপহাস করছিল। সিদ্ধান্ত নিয়ে ফেললো এই মিথ্যাচার আর নয়, আজই সব কিছু শেষ করে দিতে হবে। আর সে তাই করলো। এসবের আর কোনো প্রয়োজন নেই তামিম। মানে হলো আমি আর এই সম্পর্কটা রাখতে চাই না। আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। কি কি বলছো সব লামিয়া? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সকালে তো সব ঠিক ছিল। না, কিছুই ঠিক ছিল না। আমি এতদিন ভুলছিলাম। আমি এতদিন একটা স্বপ্নের মধ্যে বাস করেছিলাম, কিন্তু এখন আমি জেগে গেছি। আমি বুঝতে পেরেছি শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। জীবনের জন্য টাকা লাগে, স্ট্যাটাস লাগে, পাওয়ার লাগে, যা তোমার কাছে নেই। টাকা? তুমি টাকার জন্য আমাদের 5 বছরের ভালোবাসা শেষ করে দিচ্ছ? হ্যাঁ, টাকার জন্য। কারণ টাকাটাই আসল তামিম। তুমি আমাকে কি দিতে পারবে?
এই ভাঙা জানলা দিয়ে আকাশ দেখানো ছাড়া? আমি আমার জীবনটা তোমার মতো একজন ডেলিভারি বয়ের সাথে কাটিয়ে নষ্ট করতে পারবো না। আমি আরও অনেক বড় কিছু ডিজার্ভ করি। লামিয়া তার আঙুলের আংটিটা তামিমের চোখের সামনে তুলে ধরল। আমি আরিয়ানকে বিয়ে করছি। আমরা আগামী সপ্তাহে আমেরিকা চলে যাচ্ছি। আশা করি তুমি আমার জীবন থেকে চিরদিনের জন্য দূরে সরে যাবে। কথাগুলো বলে লামিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে নিজের ঘরের দিকে চলে গেল। একবারের জন্য পেছনে ফিরে তাকালো না। আমি একা বসে রইলাম সে জ্বলন্ত মোমবাতির সামনে। কেকটা পড়ে আছে। আমার চোখ দিয়ে এক ফুটও জল পড়ল না। আমার মুখটা ভাবলেশীন হয়ে পাথরের মতো হয়ে গেছে। মোমবাতির আলোটা নিভে যাওয়ার সাথে সাথে আমার ভেতরের শেষ ভালোবাসার আলোটাও যেন চিরদিনের মতো নিভে গেল। এখন যা অবশিষ্ট আছে তাহলে শুধু প্রতিশোধের আগুন। মিস লামিয়া, খেলার শুরু যখন তুমিই করেছো তাহলে সমাপ্তি তো আমাকেই করাতে হবে। অ্যানিভার্সারির সেই রাতের পর তামিম আর লামিয়ার মধ্যে সব যোগাযোগ বন্ধ। লামিয়া তার ফোন নম্বর বদলে ফেলেছে। তামিমের বাড়ির দিকে সে আর ভুলেও তাকায় না। তামিম কয়েকবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারেনি। সে বুঝতে পারছিল না 5 বছরের ভালোবাসা কিভাবে এক রাতের মধ্যে এভাবে উবে যেতে পারে। সে শেষ চেষ্টা করার জন্য আজ নেক্সাস গ্রুপের অফিসের সামনে এসে দাঁড়িয়েছে। দুপুরবেলা লামিয়া যখন লাঞ্চের জন্য অফিস থেকে বের হলো, তামিম দ্রুত তার পথ আটকে দাঁড়ালো। লামিয়া প্লিজ, আমার সাথে শুধু 5টা মিনিট কথা বলো, শুধু 5টা মিনিট। তুমি এখানে কি করছো? তুমি জানো না এটা আমার অফিস? এখানে কেউ তোমাকে দেখলে আমার সম্মান থাকবে না। সম্মান? কোন সম্মানের কথা বলছো তুমি লামিয়া? যে সম্মানটা আমাদের ভালোবাসার চেয়েও বড় হয়ে গেল। প্লিজ আমাকে শুধু একবার বলো, কেন তুমি এমন করেছো? আমি কি ভুল করেছি? তুমি কোনো ভুল করনি তামিম, ভুলটা আমার। আমি ভুলছিলাম যে তোমার মতো একজন সাধারণ স্বপ্নহীন মানুষের সাথে নিজের জীবনের 5টা বছর নষ্ট করেছি। স্বপ্নহীন? আমি স্বপ্নহীন? আরে আমার তো একটাই স্বপ্ন ছিল, তোমাকে নিয়ে একটা সুখের সংসার করা। সেই স্বপ্নটা তো তুমি আমাকে দেখিয়েছিলে। ওইসব ছেলে মানুষের স্বপ্ন নিয়ে আর কি হবে? তুমি কি আমাকে একটা ভালো জীবন দিতে পারবে? তুমি কি আমাকে ওই দামি গাড়িটা কিনে দিতে পারবে যেটা দিয়ে আরিয়ান আমাকে অফিসে নিতে আসে? তুমি কি আমাকে ওই ডায়মন্ডের নেকলেসটা কিনে দিতে পারবে যেটা পরলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে? পারবে না, কারণ তোমার সেই যোগ্যতাই নেই। যোগ্যতা শুধু টাকা দিয়ে হয় না লামিয়া, ভালোবাসা দিয়ে হয়। আর ওই ছেলেটা আরিয়ান, ও তোমাকে ভালোবাসে না, ও শুধু তোমাকে ব্যবহার করতে চাইছে। তুমি বুঝতে পারছো না কেন? ভালোবাসা? ভালোবাসা? তোমার ওই সস্তা ভালোবাসা দিয়ে কি হবে আমার? তোমার ভালোবাসা কি আমার মাসের বাড়ি ভাড়া দিয়ে দিবে? আমার শখ পূরণ করবে? মনে আছে গত ঈদে আমি একটা লাল শাড়ির জন্য কত বায়না করেছিলাম, আর তুমি কি করেছিলে? তুমি বলেছিলে তোমার কাছে টাকা নেই। আর আরিয়ান আমার চাওয়ার আগে আমার পায়ের নিচে পুরো পৃথিবী এনে হাজির করে দেয়। এটাই পার্থক্য তোমার আর ওর মধ্যে। লামিয়ার কথাগুলো তামিমের বুকে বিষাক্ত তীরের মতো বিঁধেছিল। লাল শাড়ির ঘটনাটা সে কোনোদিনও ভুলেনি। সে তার মায়ের চিকিৎসার জন্য জমানো টাকাগুলো সেদিন খরচ করে ফেলেছিল, তাই শাড়িটা কিনে দিতে পারেনি। তুমি এতটুকু বদলে যেতে পারো লামিয়া? আমাদের সেই দিনগুলোর কথা কি তোমার একবারও মনে পড়ে না? সেই যে একবার আমি খুব অসুস্থ হয়েছিলাম আর তুমি সারা রাত আমার পাশে বসেছিলে। প্লিজ তামিম, ওসব বস্তির সেন্টিমেন্টাল নাটক বন্ধ করো। ওগুলো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমি আর কোনোদিনও গরিবদের মধ্যে ফিরে যেতে চাই না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি লামিয়া, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো তামিম, ওটা দিয়ে আমার আর কোনো কাজে আসবে না। আমার জীবনে এখন আরিয়ানের ভালোবাসা আছে, আর আছে তার দেওয়া এক নিশ্চিত ভবিষ্যৎ। সো প্লিজ আমার জীবন থেকে চিরদিনের মতো দূরে সরে যাও, আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবে না। লামিয়া কথাগুলো বলে ঘুরে দাঁড়াতেই দেখল তার ঠিক পিছনেই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার মুখে এক অদ্ভুত বিজয়ের হাসি। সে কখন নিঃশব্দে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে লামিয়া টেরও পায়নি। বাহ, ব্রাভো লামিয়া, ব্রাভো! আমি তো তোমার ফ্যান হয়ে গেলাম। কি অসাধারণ পারফরমেন্স! বলিউডের হিরোইনরাও তোমার কাছে হার মেনে যাবে। আরিয়ান, তুমি এখানে? তুমি কখন এলে? আমি তো অনেকক্ষণ ধরেই আছি।
ঠিক তখন থেকে যখন এই ভদ্রলোক তোমাকে তার সস্তা ভালোবাসার গল্প শোনাচ্ছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার হবু স্ত্রী কতটা বুদ্ধিমতী। আর তুমি আমাকে নিরাশ করনি। আই এম সো প্রাউড অফ ইউ। আরিয়ান এগিয়ে এসে লামিয়ার কাঁধে হাত রাখল। তারপর সে তামিমের দিকে এমনভাবে তাকালো যেন কোনো মহারাজা তার পথের ভিখারির দিকে তাকায়। তো মিস্টার ডেলিভারি বয়, আপনার নামটা যেন কি? ও, মনে পড়েছে, তামিম। তো মিস্টার তামিম, আপনার ফাইনাল অ্যাপিল কি শেষ হয়েছে, নাকি এখনো কিছু বলার বাকি আছে? তার মানে এই সব কিছু? হ্যাঁ, এই সব কিছু একটা ছোট্ট পরীক্ষা ছিল মিস্টার তামিম। লামিয়ার জন্য একটা লয়ালিটি টেস্ট। আমি শুধু দেখতে চেয়েছিলাম ও কি সত্যিই আমার যোগ্য, নাকি এখনো তোমার মতো অতীতের আবর্জনার সাথে ওর কোনো যোগাযোগ রয়ে গেছে। আর ও ব্রিলিয়েন্টলি পাস করেছে। তামিমের মাথা ঘুরছিল, সে বুঝতে পারছিল না কি হচ্ছে এসব। লামিয়া ভয়ে অপরাধ বোধে কাঁপছে। আরিয়ান, এসবের কি দরকার ছিল? দরকার ছিল মাই ডিয়ার, খুব দরকার ছিল। আমি আমার জীবনে কোনো ভেজাল জিনিস রাখি না, না ব্যবসায় না সম্পর্কে। সবকিছু নিখুঁত হতে হয়, একেবারে খাঁটি। আজ তুমি প্রমাণ করে দিয়েছ তুমি খাঁটি সোনা, যে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অতীতকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিতে এক সেকেন্ডও ভাবে না। আরিয়ান এবার তামিমের সামনে এসে দাঁড়ালো। তার চোখে তীব্র বিদ্রুপ আর তাচ্ছিল। শোনো, তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস দিই। ভালোবাসার স্বপ্ন দেখা ভালো, কিন্তু নিজের যোগ্যতার চেয়ে বড় স্বপ্ন দেখাটা বোকামি। তুমি যা, তোমার জগৎটাও তাই, ওই ডেলিভারি বক্সের মতোই ছোট। আর লামিয়া, ও এখন আমার জগতের রানী হতে চলেছে, যে জগতের নাগাল তুমি কোনো দিনও পাবে না। একদিন তুমি এগুলোর জন্য পস্তাবে লামিয়া। পস্তাবে? ও কেন পস্তাবে? প্রাইভেট জেটে চড়ে, নাকি ম্যানহ্যাটনের পেন্ট হাউসে বসে? মানুষ পস্তায় অভাবে পড়লে, দুঃখে থাকলে। আমি তো ওকে এমন এক জীবন দিতে চলেছি যেখানে দুঃখ শব্দটারই কোনো অস্তিত্ব নেই, তাই না ডার্লিং? আরিয়ান লামিয়ার হাতটা নিজের হাতে তুলে নিল। সে লামিয়ার আঙ্গুলে থাকা হীরের আংটিটায় একটা চুমু খেল। চলো লামিয়া, এই নোংরা পরিবেশ আর এই নিম্নবিত্ত মানসিকতার মানুষের সাথে আর এক মুহূর্তও নয়। আমাদের ফ্লাইট ধরতে হবে। আরিয়ান লামিয়ার হাত ধরে তাকে নিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেল। লামিয়া কোনো রোবটের মতো তাকে অনুসরণ করল। সে একবারের জন্য তামিমের দিকে ফিরে তাকানোর সাহস পেল না। গাড়িতে ওঠার আগে আরিয়ান একবারের জন্য থামল। সে ঘুরে আমার দিকে তাকালো। তার মুখের সে বিজয়ে হাসিটাও আরো চওড়া হলো। সে আমার দিকে তাকিয়ে খুব হালকা করে চোখটা মারল। আমার ভালোবাসার মানুষটিকে আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেল। চোখ মারবে না তো কি করবে? নো প্রবলেম। তামিম একা দাঁড়িয়ে রইল সেই বিশাল বিল্ডিংটার সামনে। তার ভালোবাসার সমাধি রচনা হয়ে গেছে। তার চোখ দিয়ে আর জল পড়ছিল না। তার ভেতরের সব আবেগ, সব কষ্ট যেন জমে বরফ হয়ে গেছে। আরিয়ানের ওই শেষ চোখের ইশারাটা তার প্রতিশোধের আগুনকে আরো 1000 গুণ বাড়িয়ে দিল। আমি জানি এই অপমানের জবাব আমি দেবই, খুব শীঘ্রই দেব। খেলাটা এখনো শেষ হয়নি, আসল খেলা তো সবে শুরু হতে চলেছে। তামিমের সাথে সেই চূড়ান্ত অপমানের পর 1 সপ্তাহ কেটে গেছে। এই 7 দিনে লামিয়ার জীবনটা যেন কোনো সিনেমার ফাস্ট ফরওয়ার্ড দৃশ্যের মতো বদলে গেছে। তার চারপাশের পৃথিবীটা এখন শুধুই আলো, গ্ল্যামার আর বিলাসিতায় মোড়া। লামিয়াদের ড্রয়িং রুমে আছে যেন উৎসবের আমেজ। তার মা মিসেস সালমা এবং তার ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন সোফায় বসে আছেন। সবার মুখে বিস্ময় আর আনন্দের ছাপ। লামিয়া তাদের মাঝখানে বসে আছে, ঠিক যেন কোনো রাজকুমারী। লামিয়ার খালা বলেন, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না লামিয়া, তুই সত্যি সত্যি আমেরিকা যাচ্ছিস আর বিয়ে করছিস নেলাক্স গ্রুপের সিইওকে? এ তো একেবারে সিনেমার গল্পের মতো শোনাচ্ছে রে। আমি নিজেও তো প্রথম দিকে বিশ্বাস করতে পারিনি খালা। আরিয়ান এতটা ভালো একজন মানুষ। ও বলে আমি নাকি ওর জীবনের লাকি চার্ম। লামিয়ার মা বলেন, আমার মেয়েটা তো হীরের টুকরো, এমন ছেলেরই তো ওকে পাওয়ার কথা। আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি যেন আমার মেয়ের কপালে এমন সুখ জোটে। লামিয়ার কাজিন সোনিয়া বলে, আপু তোমার হবুবর দেখতে কেমন? নিশ্চয়ই অনেক হ্যান্ডসাম, একবার ঋতিক রোশনের মতো।
ঋত্বিক রোশনের চেয়েও বেশি। ওর পার্সোনালিটি, ওর কথা বলার ভঙ্গি সব কিছুই আলাদা। ওর পাশে দাঁড়ালে মনে হয় যেন পুরো পৃথিবীটা আমার পায়ের নিচে। তা তোদের বিয়ের শপিং নাকি নিউ ইয়র্ক থেকে হবে? ইস, ভাবতেই আমার গা শিউরে উঠছে। তুই তো আমাদের বংশের নাম উজ্জ্বল করে দিলি মা। লামিয়া সবার প্রশংসায় বন্যায় ভাসছিল। সে তার ব্যাগের ভেতর থেকে আরিয়ানের দেওয়া আইফোনটা বের করে কিছু ছবি দেখালো। দামি রেস্টুরেন্টে ডিনারের ছবি, আরিয়ানের বিলাসবহুল গাড়ির ছবি, কর্পোরেট পার্টির ছবি। ও হা হা, আপু তুই তো একেবারে সেলিব্রিটি হয়ে গেছিস। আচ্ছা, তোর ওই আগের বয়ফ্রেন্ডটা তামিম ভাইয়া, ওর কি খবর? ওকে জানিস সব? তামিমের নামটা শোনার সাথে সাথে লামিয়ার মুখের হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। ওর আর কথা বলো না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, একটা চ্যাপ্টার যেটা আমি চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি। ঠিক করেছিস মা, ওর সাথে তোর কোনো ভবিষ্যৎ ছিল না। ভালোবাসা দিয়ে কি আর জীবন চলে? দেখ আল্লাহ তোকে কেমন রাজপুত্রের সাথে মিলিয়ে দিল। তামিমের প্রসঙ্গটা উঠতেই লামিয়ার ভেতরটা কেমন যেন অস্বস্তিতে ভরে উঠল। সে প্রসঙ্গটা ঘোরানোর জন্য উঠে দাঁড়ালো। তোমরা বসো, আমি সবার জন্য কফি নিয়ে আসছি। আর শোনো, কাল এয়ারপোর্টে তোমরা সবাই আসবে। আমি চাই আমার নতুন জীবনের শুরুটা তোমাদের সবার দোয়া দিয়ে শুরু হোক। একই সময়ে এদিকে তামিমের বাড়িতে পাশের বাড়ির এই আনন্দ উৎসবের আওয়াজ তামিমের কানেও আসছে। সে তার অন্ধকার ঘরে একা বসে আছে। তার মা মিসেস আফরোজা তার জন্য খাবার নিয়ে ঘরে ঢুকলেন। বাবা তামিম, সেই সকাল থেকে কিচ্ছু খাসনি। ওঠ বাবা, দুটো মুখে দে। এভাবে শরীর ভেঙে ফেললে চলবে? আমার খিদে নেই মা। খিদে নেই বললেই হলো? আমি জানি তোর মনে অনেক কষ্ট। লামিয়া মেয়েটা, আমি কোনোদিনও ভাবিনি ও এমনটা করতে পারবে। তুই তো ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসতি। ভালোবাসা শব্দটা একটা মস্ত বড় দোকামা। এই পৃথিবীতে টাকার চেয়ে বড় আর কোনো সত্যি নেই। আমি আজ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। ছি বাবা, এভাবে বলতে নেই। সব মানুষ এরকম হয় না। হয়তো আল্লাহ তোর জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছেন। ভালো? আমার আর ভালো মন্দ কিছু যায় আসে না মা। আমার ভেতরে সব কিছু মরে গেছে। তাহলে তুই কি সারা জীবন এভাবেই থাকবি? ওই ডেলিভারির কাজটাই করে যাবি? দেখ বাবা, জীবন কারোর জন্য থেমে থাকে না। তোকেও ঘুরে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এমন কিছু করে দেখাতে হবে যাতে একদিন ওকেই তোর জন্য আফসোস করতে হয়। আফসোস? হ্যাঁ মা, আফসোস তো অনেক করতেই হবে। এমন আফসোস যা ওকে সারা জীবন ঘুরিয়ে মারবে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি এমন কিছুই করব। হয়েছে, অনেক অ্যাক্টিং হয়েছে, এবার তুইও যা। লামিয়াকে তো আসল রূপটা দেখিয়ে দে। আরে তুমিও না, চুপ করো, গল্পের সাসপেন্স নষ্ট করো না। ঠিক আছে, আর করব না, এবার দুটো খেয়ে নে। পরের দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিজনেস ক্লাস লাউঞ্জে বসে আছে লামিয়া। তার চারপাশে তার পরিবার আর বন্ধুরা। আরিয়ান তখন লাগিয়ে চেকিংয়ের কাজ সারছে। লামিয়া বন্ধুদের সাথে সেলফি তুলতে তুলতে বলে, তোরা একদম চিন্তা করিস না, আমি নিউ ইয়র্ক পৌঁছে তোদের সবাইকে ভিডিও কল করব আর তোদের সবার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসবো। আপু, তুই কিন্তু তোর রিয়েল লাভ স্ট্রিম করবি, আমরা কিন্তু সব দেখব। অবশ্যই করব। লামিয়া খুশিতে উত্তেজনায় প্রায় উঠছে। সে তামিমের স্মৃতি, তামিমের অপমানিত মুখ সবকিছুই তার মন থেকে প্রায় মুছে ফেলেছে। তার চোখে এখন শুধু নিউ ইয়র্কের স্কাইলাইন, 5th অ্যাভিনিউতে শপিং আর আরিয়ানের সাথে এক বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখছে। চলো ডার্লিং, বোর্ডিংয়ের সময় হয়ে গেছে। লামিয়া সবার কাছ থেকে বিদায় নিল। তার মা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। নিজের খেয়াল রাখিস মা, আর জামাইয়ের খেয়াল রাখিস, সুখে থাকিস। তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমাদের সবাইকে খুব তাড়াতাড়ি ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। লামিয়া আরিয়ানের হাত ধরে ইমিগ্রেশনের দিকে এগিয়ে গেল। প্লেনে ওঠা ঠিক আগের মুহূর্তে বিশাল কাঁচের দেয়ালের ওপার থেকেও সে একবার ঢাকার আকাশটার দিকে তাকালো। আমি জানি, এক মুহূর্তের জন্য আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মনে হলো আমি যেন শুধু একটা শহর নয়, আমার নিজের একটা অংশকে, আমার প্রথম ভালোবাসার পবিত্রতাকে চিরদিনের জন্য পেছনে ফেলে যাচ্ছি।
আমার চোখে অজান্তে এক ফোঁটা জল চলে এলো। কি হলো, কাঁদছো কেন? না না, কিছু না। এটা তো খুশির কান্না। আমার বিশ্বাসই হচ্ছে না আমার স্বপ্নটা সত্যি হতে চলেছে। আরিয়ান তার কপালে চুমু খেয়ে বলে, এটা তো শুধু ট্রেইলার মাই লাভ, পিকচার তো এখনো বাকি। লামিয়া আরিয়ানের হাতটা আরো শক্ত করে ধরল। সে তার মনের ভেতরের ওই ক্ষীণ অপরাধ বোধটাকে ছেড়ে ফেলে দিয়ে প্লেনের ভেতর পা রাখল। সে জানে না এই ফ্লাইটটা তাকে স্বপ্নের দেশে নয়, বরং তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করতে নিয়ে যাচ্ছে। সে জানে না যে সিনেমাটার কথা আরিয়ান বলেছে সেই সিনেমার আসল ভিলেন সে নিজেই। নিউ ইয়র্কের JFK এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে আমার চোখ ধাঁধিয়ে গেল। চারিদিকে সুউঁচু বিল্ডিং, ঝলমলে আলো আর জীবনের নন স্টপ গতি। আরিয়ান আমাকে নিয়ে একটা কালো লিমুজিনে উঠল। গাড়ির নরম চামড়ার সিটে শরীরটা এলিয়ে দিয়ে কাচের জানলা দিয়ে বাহিরের জগৎটা দেখছিলাম, ঠিক যেন কোনো ঘোরের মধ্যে। আরিয়ানকে বললাম, আমার বিশ্বাসই হচ্ছে না আরিয়ান, আমি সত্যি নিউ ইয়র্কে। এটা কি স্বপ্ন? এটা স্বপ্ন নয় লামিয়া, এটা তোমার নতুন বাস্তবতা। আর এটা তো শুধু শুরু। এই শহরটা এবার থেকে তোমার খেলার মাঠ। গাড়িটা এসে থামল ম্যানহাটনের সবচেয়ে অভিজাত এলাকার এক আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের সামনে। বিল্ডিংটার নাম দি ইগলস নেস্ট। ওয়াও, আমরা কি এখানে থাকবো? ধৈর্য ধরো মাইলাজ, সারপ্রাইজ এখনো বাকি। তারা একটা প্রাইভেট এলিভেটরে উঠল। এলিভেটরটা সরাসরি উপরে উঠতে শুরু করলো। ফ্লোরের সংখ্যাগুলো দ্রুত বদলে যাচ্ছে। 50, 60, 70, অবশেষে 95তম তলায় এসে এলিভেটরটা থামল। এলিভেটরের দরজাটা খুলতে লামিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাদের সামনে একটা বিশাল অবিশ্বাস্য সুন্দর অ্যাপার্টমেন্টের লিভিং রুম। ফ্লোর থেকে সিলিং পর্যন্ত কাঁচের দেয়াল, যেখান দিয়ে পুরো নিউ ইয়র্ক শহরটাকে দেখা যাচ্ছে। ইতালিয়ান মার্বেলের মাঝে আধুনিক আসবাবপত্র, দেয়ালে পিকাসোর অরিজিনাল পেইন্টিং, সব কিছুই যেন কোনো বিলিয়নিয়ারের স্বপ্নের জগৎ। হে আল্লাহ, এটা কি তোমার বাসা আরিয়ান? এটা তো একটা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ তো বটেই, কিন্তু এটা আমার নয়। তোমার নয়? তাহলে এটা কার? এটা আমার বসের। নেক্সাস গ্রুপ তো শুধু একটা ছোট অংশ, আসল সাম্রাজ্যটা তো তার। এই বিল্ডিং, আমাদের প্রাইভেট জেট, ইউরোপের ফ্যাশন হাউসগুলো, সব কিছুই তার। লামিয়ার চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল। আরিয়ান মনে মনে বলে, যাকে আমি নিজে এক বিশাল সাম্রাজ্যের মালিক ভেবেছি, সে আসলে অন্য কারো কর্মচারী। তাহলে তার বস না জানে আরও কত বড় মাপের মানুষ। তোমার বস তিনি কি এখানে থাকেন? মাঝে মাঝে, যখন তিনি নিউ ইয়র্কে আসেন। আর আজ তিনি এখানেই আছেন, স্পেশালি একজনের সাথে দেখা করার জন্য। কার সাথে? তোমার সাথে লামিয়া। আমার সাথে? কেন? আমি তো তাকে চিনিও না। কিন্তু তিনি তোমাকে চেনেন, খুব ভালো করেই চেনেন। বাংলাদেশে আমার পুরো সময়টা, তোমার প্রতিটি পদক্ষেপ, সব কিছুই তিনি জানতেন। লামিয়ার বুকের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। তার মনে হলো সে যেন কোনো অদৃশ্য জালে জড়িয়ে পড়েছে। ভয় পেও না, তিনি খুব ভালো মানুষ, অন্তত তাদের জন্য যারা তার প্রতি অনুগত থাকে। চলো আমার বসের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এই পুরো সাম্রাজ্যটা তাঁরই। আরিয়ান লামিয়ার হাত ধরে তাকে লিভিং রুমের শেষ প্রান্তে বিশাল কাঁচের দেয়ালটার দিকে নিয়ে গেল। সেখানে শহরের দিকে মুখ করে এক দীর্ঘ ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার পরনে একটা নিখুঁত টেইলার্ড স্যুট। তার দাঁড়ানোর ভঙ্গিতে এমন এক কর্তৃত্ব যা হাজার মানুষের মধ্যেও তাকে আলাদা করে চেনার জন্য যথেষ্ট। বস, আপনার অতিথি এসে গেছে। লামিয়া রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো। কে এই রহস্যময় বিলিয়নিয়ার? কেমন দেখতে সে কি আমার মতো একজন সাধারণ মেয়েকে মেনে নেবে? ছায়ামূর্তিটা খুব ধীরে ঘুরে দাঁড়ালো, আর তাকে দেখার সাথে সাথে লামিয়ার পায়ের তলার মার্বেলের মেঝেটা যেন দুলে উঠল। তার চারপাশের পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখ দিয়ে বেরিয়ে এলো এক অবিশ্বাসী আতঙ্কিত আর্তনাদ। তামিম! কাঁচের দেয়ালের সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, তামিম। তবে সেই সাধারণ মধ্যবিত্ত তামিম নয় যার চোখে সারল্য আর ভালোবাসা মাখা ছিল। এই তামিমের পরনে $1 মিলিয়ন স্যুট, হাতে দামি ঘড়ি, চুলগুলো নিখুঁতভাবে সাজানো।
আর তার চোখ দুটো বরফের মতো শীতল, যেখানে নেই কোনো ভালোবাসা, আছে শুধু এক গভীর হিসেবে প্রতিশোধের আগুন। লামিয়া 1 পা 2 পা করে পিছিয়ে যেতে লাগলো, যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে। তার মস্তিষ্ক বিশ্বাস করতে পারছিল না যে মানুষটিকে সে একটু আগে অতীতের আবর্জনা বলে ছুঁড়ে ফেলে এসেছে, সেই মানুষটাই এই অবিশ্বাস্য সাম্রাজ্যের মালিক হতে পারে। না না, এটা হতে পারে না। তুমি তুমি এখানে কি করছো? তুমি তো একজন ডেলিভারি বয় ছিলাম। তোমার জন্য আমি ডেলিভারি বয় ছিলাম লামিয়া। শুধু একবার দেখতে চেয়েছিলাম আমার ভালোবাসার গভীরতা মাপার জন্য তুমি কতটা নিচে নামতে পারো। তামিম ধীর পায়ে লামিয়ার দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক রাজার আত্মবিশ্বাস। অবাক হচ্ছে তাই না? ভাবছো কিভাবে সম্ভব যে ছেলেটা তোমাকে একটা লাল শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখতো না, সে কিভাবে এই পেইন্ট হাউসের মালিক হয়? ভাবছো আরিয়ান তোমার স্বপ্নের রাজকুমার, সে কেন আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে? তামিম আরিয়ানের কাঁধে হাত রাখল। আরিয়ান তার বসের দিকে অনুগত দৃষ্টিতে তাকালো। পরিচয় করিয়ে দে। মিট মাই বেস্ট ফ্রেন্ড, মাই মোস্ট লয়াল এমপ্লয় অ্যান্ড দ্য সিইও অফ মাই কোম্পানিজ বাংলাদেশ ব্রাঞ্চ আরিয়ান খান। আর নেক্সাস গ্রুপ, ওটা আমারই কোম্পানি লামিয়া, আমারই সাজানো একটা মঞ্চ। মঞ্চ? তার মানে তোমার ওই চাকরির অফার, তোমার ওই ভালোবাসার নাটক, সবকিছু মিথ্যা ছিল? বসের আদেশের বাইরে আমি কিছুই করিনি মিস লামিয়া। আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, সবকিছুই ছিল ওনারই শেখানো। কেন করলে তুমি আমার সাথে এমন তামিম? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমি তো শুধু একটা ভালো জীবন চেয়েছিলাম। ভালো জীবন? কোনটাকে বলো তুমি ভালো জীবন লামিয়া? টাকা, ক্ষমতা, স্ট্যাটাস, এর জন্য তুমি আমার 5 বছরের ভালোবাসা, আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন সবকিছুকে পায়ে নিচে পিষে দিলে? তুমি কি একবারও ভেবেছিলে আমার কথা? তামিমের কণ্ঠস্বর যন্ত্রণায় আর ঘৃণায় কাঁপছিল। সে পেন্ট হাউসের বাড়ির দিকে এগিয়ে গিয়ে নিজের জন্য 1 গ্লাস পানি ঢালল। 5 বছর আগে ঠিক এমনই এক সন্ধ্যায় তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। কারণটা কি ছিল মনে আছে তোমার? কারণ আমার এক প্রতিযোগী, যে আমার চেয়ে বড় লোক ছিল, সে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সেদিনও তুমি ঠিক এভাবেই বলেছিলে, ভালোবাসা দিয়ে পেট ভরে না তামিম। আমি ভুল করেছিলাম, আমি বুঝতে পারিনি। চুপ, একটু মিথ্যা কথা বলবে না। সেদিন আমি তোমার গায়ে ধরেছিলাম লামিয়া। আমি তোমাকে বলেছিলাম আমাকে শুধু 2 বছর সময় দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি বলেছিলে 2 বছরের পৃথিবী বদলে যায়, আর তুমি তো সামান্য একটা মানুষ। তামিম গ্লাসের পানিটা এক চুমুকে শেষ করে লামিয়ার সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, পৃথিবী বদলে গেছে লামিয়া, আর আমিও বদলে গেছি। সেদিন তোমার ওই অপমানের পর আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি শুধু টাকা কামাবো না, আমি টাকার পাহাড় তৈরি করব। আমি এমন এক সাম্রাজ্য করব যেখানে তোমার মতো হাজার হাজার লামিয়া আমার পায়ের নিচে থাকার স্বপ্ন দেখবে। আর আমি শুধু অপেক্ষা করব সেই দিনের, যেদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো এবং তোমাকে তোমার আসল চেহারাটা আয়নার মতো দেখিয়ে দেব। লামিয়া এবার বুঝতে পারল এটা কোনো সাধারণ প্রতিশোধ নয়, এটা এক ভেঙে যাওয়া হৃদয়ের, এক অপমানিত পুরুষের 5 বছরের জমানো যন্ত্রণার বহিঃপ্রকাশ। তোমার কি মনে আছে শপিং মলের সেই দিনের কথা? আরিয়ান ইচ্ছে করে আমাকে অপমান করেছিল। আমি সেদিন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, আমার ভেতরের শেষ আশাটা নিয়ে তাকিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তুমি অন্তত একেবারের জন্য আমার হাতটা ধরবে, বলবে এই মানুষটিকে আমি চিনি, ও আমার ভালোবাসা। কিন্তু তুমি কি করলে? তুমি চুপ করে থাকলে। তুমি তোমার নতুন জলমলি ভবিষ্যতের জন্য তোমার অতীতকে, তোমার ভালোবাসাকে সবার সামনে নিলামে তুলে দিলে। তামিমের প্রতিটি শব্দ যেন ধারালো কাঁচের মতো লামিয়ার আত্মাকে এফোর ওফোর করে দিচ্ছিল। লামিয়া হাঁটু গেড়ে তামিমের পায়ের কাছে বসে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। তামিম প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি আমি কি হারাতে চলেছি। আমি এখনো তোমাকে ভালোবাসি তামিম, বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসা এই শব্দটা তোমার মুখে আর মানায় না লামিয়া। তুমি ভালোবাসো টাকাকে, ক্ষমতাকে, তুমি ভালোবাসো এই ডায়মন্ডের আংটিকে, এই পেইন্ট হাউসকে। তুমি তামিমকে ভালোবাসো না, তুমি ভালোবাসো মিস্টার চৌধুরীর স্ট্যাটাসকে। তামিম তার দিকে ঝুঁকে পড়ল। তার চোখ দুটোতে আর কোনো কষ্ট ছিল না, ছিল শুধু একরাশ বিজয়ীর শীতলতা। তোমার কি জানতে ইচ্ছে করছে না কেন আমি তোমাকে এত সহজে নেক্সাস গ্রুপের চাকরিটা দিয়েছিলাম? কেন আরিয়ান তোমার মতো একটা সাধারণ মেয়ের পেছনে এতটা সময় নষ্ট করলো?
লামিয়া কোনো উত্তর দিতে পারল না। সে শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। কারণ এই পুরো খেলাটাই ছিল আমার সাজানো। তোমার সিভিটা আমার হাতে আসার সাথে সাথে আমি তোমাকে চিনে ফেলেছিলাম। আমি আরিয়ানকে নির্দেশ দিয়েছিলাম তোমাকে যেন পৃথিবীর সব লোভ দেখানো হয়। আমি দেখতে চেয়েছিলাম তোমার ভালোবাসার দাম কত, দেখতে চেয়েছিলাম কত টাকা কত ক্ষমতার সামনে তুমি তোমার 5 বছরের বিশ্বাসকে বিক্রি করে দিতে পারো। তামিম ঘুরে দাঁড়িয়ে বিশাল কাঁচের দেয়ালটার সামনে গিয়ে দাঁড়ালো। আর তুমি আমাকে নিরাশ করোনি লামিয়া। তুমি প্রমাণ করে দিয়েছো তোমার কাছে অনুভূতির কোনো দাম নেই। তুমি প্রমাণ করে দিয়েছো তুমি একটা পণ্য, একটা দামি পণ্য যা সর্বোচ্চ নিলামকারী কিনে নিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি কোনো পণ্য কিনি না, আমি শুধু তাদের মূল্যটা পরীক্ষা করি। তাহলে আমাদের বিয়ে, নিউ ইয়র্কে আমাদের নতুন জীবন, সবকিছু মিথ্যা ছিল। বিয়ে তো হবে, তবে তোমার সাথে নয়। আরিয়ান আগামী মাসেই বিয়ে করছে ওর সত্যিকারের ভালোবাসার মানুষকে। আর তোমার জন্য একটা ব্যবস্থা করেছি আমি। তামিম আরিয়ানের দিকে ইশারা করলো। আরিয়ান, মিস লামিয়ার রিটার্ন টিকিটটা কি কনফার্ম করা আছে? জি বস, আজ রাতের ফ্লাইটে ইকোনমি ক্লাসে। গুড। আর ওর হাতে যে হীরের আংটিটা আছে আর গায়ে যে দামি পোশাকটা আছে ওগুলো ওকে গিফট হিসেবে দিয়ে দাও আমার পক্ষ থেকে, ওর বেইমানির পুরস্কার। লামিয়া এবার বুঝতে পারলো তার সাথে কি হতে চলেছে। তার পায়ের তলার পৃথিবীটা যেন চিরদিনের মতো সরে গেল। না তামিম, তুমি আমার সাথে এমন করতে পারো না, প্লিজ। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাকে ফেলে দিও না, আমি মরে যাব। তুমি তো সেই 5 বছর আগেই মরে গেছো লামিয়া, যেদিন তুমি তোমার ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করে দিয়েছিলে। আজ যা দেখছো সেটা তো শুধু একটা জীবন্ত লাশ। ফ্ল্যাশব্যাক, সময় 5 বছর আগে। ধানমন্ডি লেকের সেই একই প্রিয় জায়গা, কিন্তু আজকের পরিবেশটা অন্যরকম। আকাশে মেঘ জমেছে, বাতাসে এক অজানা ভয়ের গন্ধ। তামিম আর লামিয়া একে অপরের মুখোমুখি বসে আছে, কিন্তু তাদের মধ্যে যোজন যোজন দূরত্ব। কি হয়েছে লামিয়া? কয়েকদিন ধরে তুমি আমার সাথে ঠিকমতো কথা বলছো না, আমার ফোন ধরছো না, সবকিছু ঠিক আছে তো? না, আমি আর পারছি না তামিম। কি পারছো না আমাকে খুলে বলো। বাবার ব্যবসায় লোকসান হওয়ার পর থেকে আমি জানি আমাদের দিন খুব কষ্টের মধ্যে যেতে হচ্ছে, কিন্তু আমি তো তোমাকে কথা দিয়েছি আমি খুব শীঘ্রই সবকিছু ঠিক করে ফেলবো। তুমি শুধু আমার উপর একটু বিশ্বাস রাখো। বিশ্বাস? কতদিন ধরে রাখবো এই বিশ্বাস? গত 6 মাস ধরে তো আমি শুধু তোমার মিথ্যা আশ্বাসই শুনে আসছি। তোমার বাবা তো প্রায় পথের ভিখারি হয়ে গেছেন, আর তুমি তো একটা পার্ট টাইম টিউশনি ছাড়া আর কিছুই করতে পারছো না। লামিয়া, তুমি এভাবে বলছো? আমি ভুল কিছু বলছি না তামিম, আমি বাস্তবটা বলছি। তুমি কি দেখো না আমার বান্ধবীরা কেমন জীবনযাপন করছে? রিয়ার বয়ফ্রেন্ড ওকে প্রতি সপ্তাহে দামি গিফট দেয়। শায়লার বিয়ে হয়ে যাচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়ালের সাথে, আর আমি তোমার সাথে রিক্সায় ঘোরার সময়ও 10 বার ভাড়া নিয়ে চিন্তা করি। টাকাটাই কি সবকিছু লামিয়া? আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন, এগুলো কি কোনো দামই নেই? আজ হয়তো আগে ছিল, কিন্তু এখন আর নেই। কারণ আমি বুঝতে পেরেছি শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না তামিম। একটা মেয়ের জীবনে নিরাপত্তা লাগে, নিশ্চিত ভবিষ্যৎ লাগে, যা তুমি আমাকে কোনো দিনও দিতে পারবে না। ঠিক তখনই লেকের পাশে একটা দামি গাড়ি এসে থামল। ভেতর থেকে বেরিয়ে এলো এক সুদর্শন ধনী যুবক আকাশ। বেবি, তুমি এখনো এখানে? আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি। ওকে লামিয়া। ওর নাম আকাশ। ওর বাবা দেশের টপ বিজনেসম্যানদের একজন। ও আমাকে ভালোবাসে, আর ও আমাকে এমন এক জীবন দিতে পারবে যা তুমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবে না। তার মানে তুমি? হ্যাঁ তামিম, আমি আকাশের সাথে আমার ভবিষ্যৎটা দেখতে চাই। আমাদের সম্পর্কটা এখানেই শেষ। প্লিজ আমাকে আর কোনোদিন ফোন করার বা আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। ভালো থেকো। লামিয়া আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে তামিমের হতবাক বিধ্বস্ত মুখের দিকে না তাকিয়ে আকাশের হাত ধরে তার লাক্সারিয়াস গাড়িতে উঠে গেল। গাড়িটা কিছুক্ষণের মধ্যে তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তামিম একা দাঁড়িয়ে রইল। তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। 3 মাস পর তামিমদের পুরনো বাড়ির ছাদ। তামিম এখন অনেকটাই চুপচাপ হয়ে গেছে। সে এখন একটা ডেলিভারি কোম্পানিতে কাজ করে। তার চোখে আর আগের মতো স্বপ্ন নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আরিয়ান লন্ডন কলিং। হ্যালো। কিরে দোস্ত, কেমন আছিস? তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? সব ঠিক আছে?
সব ঠিক। আমার সাথে অভিনয় করিস না তামিম, আমি সব জানি। লামিয়া তোকে ছেড়ে দিয়েছে তাই না? হ্যাঁ। আমি তোকে আগেই বলেছিলাম ওই মেয়েটা সুবিধার না, ওর চোখে শুধু টাকা আর লোভ। তুই আমার কথা শুনিসনি, এখন দেখ কেমন শিক্ষা পেলি। বাদ দে ওসব কথা, তোর কি খবর বল? তোর নতুন ব্যবসা কেমন চলছে লন্ডনে? আমার ব্যবসা ভালোই চলছে, কিন্তু তোর জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। তুই কি সারা জীবন এভাবেই থাকবি? তারা কথা বলছিল ঠিক তখনই তামিমের দরজায় কেউ কড়া নাড়ল। তামিম অবাক হয়ে দরজা খুলতেই দেখল বাইরে দাঁড়িয়ে আছে লামিয়া। তার চোখ দুটো ফোলা, চুল এলোমেলো, পরনের পোশাকটাও মলিন। তামিম, তুমি তুমি এখানে? লামিয়া তামিমের পায়ে পড়ে বলে, আমাকে ক্ষমা করে দাও তামিম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আকাশ আকাশ একটা প্রতারক, ও আমাকে ব্যবহার করেছে, ও আমাকে ছেড়ে চলে গেছে। আরিয়ান, আমি তোকে পরে ফোন করছি। না থাম, ফোনটা স্পিকারে দে, আমি সব শুনতে চাই। তামিম দ্বিধা নিয়ে ফোনটা স্পিকারে দিল। আমি বুঝতে পেরেছি তামিম, টাকা স্ট্যাটাস এগুলো কিছুই না, আসল জিনিস হলো ভালোবাসা, যা শুধু তুমি আমাকে দিয়েছো। আমি আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই। তুমি কি আমাকে আরেকটা সুযোগ দিবে না প্লিজ তামিম? আমি তোমাকে ছাড়া মরে যাব। লামিয়ার কান্না আর আকুতি দেখে তামিমের পাথর হয়ে যাওয়া মনটা আবার গলতে শুরু করলো। সে লামিয়াকে মাটি থেকে তুলে দাঁড় করালো। ঠিক আছে লামিয়া, কেঁদো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি এখন যাও, আমি পরে তোমার সাথে কথা বলছি। লামিয়া চলে যাওয়ার পর তামিম আরিয়ানকে বলে, সরি দোস্ত, এখন বল। তামিম, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এই বেঈমান মেয়েটাকে আবার বিশ্বাস করছিস? ও নিজের ভুল বুঝতে পেরেছে আরিয়ান, ভালোবাসা তো মানুষকে ক্ষমা করতে শেখায়। ভুল? ও কোনো ভুল বুঝতে পারেনি, ও শুধু আশ্রয় খুঁজছে। দেখিস, কালই যদি এর চেয়ে বড় কোনো মাছ ওর বড়শিতে ধরা পড়ে, ও আবার তোকে লাথি মেরে চলে যাবে। যে মেয়ে একবার টাকার জন্য বেইমানি করতে পারে, সে বারবার করতে পারে। না আরিয়ান, লামিয়ার এমন করবে না। করবে, 100 বার করবে। তুই আমার কথা মিলিয়ে নিস। শোন, তুই যদি সত্যি জানতে চাস ও কতটা বদলেছে, তাহলে ওকে একটা চূড়ান্ত পরীক্ষার মধ্যে ফেল। কি পরীক্ষা? আমার মাথায় একটা প্ল্যান এসেছে, একটা নিখুঁত প্ল্যান, এমন এক খেলা যেখানে ও নিজের অজান্তেই তার আসল রূপটা আমাদের সামনে তুলে ধরবে। তুই শুধু আমার কথা মতো কাজ করে যা, তারপর দেখ তোর এই সৎ প্রেমিকা কিভাবে আবার রং বদলায়। তামিম প্রথমে রাজি না হলেও আরিয়ানের যুক্তির কাছে সে হার মানল। তার মনের কোণেও একটা ক্ষীণ সন্দেহ রয়ে গিয়েছিল। সে লামিয়ার ভালোবাসার গভীরতা শেষবারের মতো মাপতে চেয়েছিল। আর সেদিনই লন্ডনে বসে আরিয়ান আর বাংলাদেশে বসে তামিম মিলে তৈরি করেছিল সে ভয়ঙ্কর নাটকের চিত্রনাট্য, যার নাম ছিল অপারেশন লয়্যালটি টেস্ট। এরপরই সময় সিনেমার মতো দ্রুত বদলাচ্ছে। একদিকে দেখা যাচ্ছে তামিম ঢাকার রাস্তায় বাইক চালিয়ে ফুড ডেলিভারি দিচ্ছে, বৃষ্টিতে ভিজছে, ট্রাফিকে আটকে আছে। সে লামিয়ার সাথে লেকের পাড়ে বসে চটপটি খাচ্ছে, জানলায় দাঁড়িয়ে চা বিনিময় করছে, আর ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। তার জীবনটা একটা সাধারণ সংগ্রামরত যুবকের নিখুঁত প্রতিচ্ছবি। এভাবেই 2 বছর কেটে যাওয়ার পর হাজার হাজার মাইল দূরে লন্ডনের এক ঝাঁ চকচকে অফিসে বসে আছে আরিয়ান। তার সামনে বিশ্বের নামি দামি বিনিয়োগকারীরা। সে মিলিয়ন মিলিয়ন ডলারের ডিল নিয়ে কথা বলছে, কিন্তু তার কানে লাগানো একটা প্রায় অদৃশ্য ব্লুটুথ হেডসেট। বিনিয়োগকারী বলেন, মিস্টার খান, আপনার প্রস্তাবটা বেশ আকর্ষণীয়, কিন্তু আমরা জানতে চাই মার্কেটের এই অস্থিরতার মধ্যে আপনাদের কোম্পানির রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক কি? অবশ্যই, আমাদের স্ট্র্যাটেজি হলো ডাইভার্সিফাইড অ্যাগ্রেসিভ গ্রোথ। আমরা এশিয়ার টেক মার্কেটের। এদিকে ঢাকার এক কোনায় নিজের ছোট্ট ঘরে বসে তামিম তার ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। তার পরনে সাধারণ টি শার্ট, কিন্তু তার চোখের দৃষ্টি একজন দক্ষ চেস মাস্টারের মতো। সে আরিয়ানের কানের হেডসেট লাইভ ডেটা বিশ্লেষণ করে স্ট্র্যাটেজি বলে দিচ্ছে। আরিয়ান, ওদেরকে এশিয়ার টেক মার্কেটের কথা বল। চায়নার নতুন চিপ টেকনোলজিতে আমাদের এই ইনভেস্টমেন্ট আছে, সেটার গ্রোথ প্রজেকশনটা দেখা। আর ওদেরকে বল, আমরা শুধু প্রফিটে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ইনোভেশনে। আমরা বিশ্বাস করি ইনোভেশনে। আমাদের লক্ষ্য শুধু টাকা কম কোনো নয়,
ভবিষ্যৎ তৈরি করা। বিনিয়োগকারীরা আরিয়ানের কথায় মুগ্ধ হয়েছে। ডিলটা ফাইনাল হয়েছে। আরিয়ান মিটিং শেষে তার চেয়ারে হেলান দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। উফ, বাঁচালি দোস্ত, তুই না থাকলে আজ আমি শেষ হয়ে যেতাম। তোর ব্রেনটা কি দিয়ে তৈরি রে ভাই? বেইমানি আর অপমান দিয়ে দোস্ত, ওগুলি আমার ব্রেনকে সবচেয়ে ভালো কাজ করেন। এই ছিল তাদের নিখুঁত দ্বৈত জীবন। আরিয়ান ছিল কোম্পানির সুদর্শন, ক্যারিসমেটিক মুখ, আর তামিম ছিল পর্দার আড়ালে থাকা সেই অদৃশ্য মাস্টার মাইন্ড, সে কিং মেকার যার বুদ্ধি এবং স্ট্র্যাটেজিতে একটা ছোট্ট স্টার্ট আপ কোম্পানি মাত্র 5 বছরে HC গ্লোবাল নামে এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। সময় আজ বর্তমান থেকে 1.5 বছর আগে। লামিয়া আর তামিম তাদের প্রিয় সে জানালায় দাঁড়িয়ে আছে। এই 3.5 বছরে তামিম যা করার করে নিয়েছে আরিয়ানের সাথে মিলে। কি বললে? তুমি 1 মাসের জন্য ঢাকার বাইরে যাচ্ছ? কোথায়? কক্সবাজার। কোম্পানির একটা বড় কনফারেন্স আছে, আমাদের মতো ডেলিভারি বয়দেরও ট্রেনিংয়ের জন্য নিয়ে যাচ্ছে। থাকা খাওয়া সব ফ্রি। 1 মাস? এত লম্বা সময় আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আরে 1 মাস তো দেখতে দেখতেই কেটে যাবে। আর তাছাড়া আমি তো প্রতিদিন তোমাকে ভিডিও কল করব, আর ফেরার সময় তোমার জন্য অনেক ঝিনুকের মালা নিয়ে আসবো। আমার ঝিনুকের মালা লাগবে না, তুমি শুধু তাড়াতাড়ি ফিরে এসো। লামিয়া জানে না তামিম কক্সবাজার যাচ্ছে না, সে যাচ্ছে লন্ডনে। পরের দৃশ্যে দেখা যায় তামিম ঢাকার এয়ারপোর্টের সাধারণ টার্মিনাল দিয়ে না, বরং VIP টার্মিনাল দিয়ে প্রবেশ করছে। তার পরনে আর সে ডেলিভারি বয়ের পোশাক নেই, আছে দামি ব্র্যান্ডের স্যুট। প্রাইভেট সিটে ওঠার আগে সে আরিয়ানকে ফোন করে। আরিয়ান সবকিছু রেডি তো? মিস্টার চৌধুরীর এন্ট্রি যেন পারফেক্ট হয়। ডোন্ট ওয়ারি বস, সবাই আপনার জন্যই অপেক্ষা করছে। আর লামিয়ার ফেসবুক ওয়ালে তোর কক্সবাজারের ফেক ছবি পোস্ট করার ব্যবস্থাও আমি করে দিয়েছি। আমাদের বন্ধুরা ওকে ট্যাগ করে দেবে। জিয়ান ডে। 1 মাস পর তামিম যখন ফিরে আসে, তার গায়ের রং সামান্য ট্যান করা, হাতে লামিয়ার জন্য ঝিনুকের মালা। লামিয়া তাকে জড়িয়ে ধরে। আমার তোমাকে ছাড়া একটু ভালো লাগছিল না। বলো, কেমন ছিল তোমার ট্রেনিং? খুবই বোরিং, সারাদিন শুধু লেকচার আর লেকচার। এর চেয়ে তোমার সাথে জানালায় দাঁড়িয়ে চা খাওয়া অনেক ভালো। লামিয়া হাসে। সে তার ফেসবুক স্ক্রল করতে করতে তামিমের বন্ধুদের পোস্টে তার কক্সবাজার ভ্রমণের ছবি দেখে আর ভাবে তার প্রেমিকটা কত সাধারণ, কত সরল। সে কোনোদিনও সন্দেহ করে না যে এই 1 মাসে তারই সাধারণ প্রেমিক লন্ডনে বসে মিস্টার চৌধুরী হিসেবে কয়েক বিলিয়ন ডলারের একটা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে এসেছে। এই নিখুঁত অভিনয়, এই দ্বৈত জীবন, সব কিছুই ছিল তামিমের সেই চূড়ান্ত পরীক্ষার অংশ। সে দেখতে চেয়েছিল লামিয়া কি তার এই সাধারণ রূপটাকেই ভালোবাসে, নাকি সুযোগ পেলে সে আবারও কোনো ঝলমলে জীবনের হাত ছানিতে সাড়া দেয়। আর লামিয়া প্রতিবারই সেই পরীক্ষায় ফেল করেছে। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ করা হলো। নিউ ইয়র্কের সেই ব্রেথ টেকিং পেন্ট হাউসে লামিয়া তখনও তামিমের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। তামিমের মুখটা পাথরের মতো ভাবলে শীতল। তামিম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি আমি কি ভুল করতে যাচ্ছিলাম। আমি এখনো তোমাকে ভালোবাসি তামিম, বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসা, এই শব্দটা তোমার মুখে আর মানা না লামিয়া। তুমি কি সত্যি ভেবেছ আমি তোমার এই কুমিরের কান্না থেকে গলে যাব? তুমি কি ভুলে গেছো এই একই নাটক তুমি আগেও একবার করেছিলে? সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি ভেঙে পড়েছিলাম, এটা সত্য। কিন্তু আমি মরে যাইনি। কিন্তু তারপর 3 মাস পর যখন ওই ধনী ছেলেটা তোমাকে ছুঁড়ে ফেলে দিল, তখন তুমি আবার আমার কাছে ফিরে এসেছিলে। ঠিক এভাবেই আমার পায়ে ধরেছিলে, কেঁদেছিলে, আর আমি বোকার মতো তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম লামিয়া। আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমার ভুলটা সত্যি বুঝতে পেরেছ। আমি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম। আমার পুরো পৃথিবীটা, আমার সবটুকু বিশ্বাস তোমার হাতে তুলে দিয়েছিলাম। আর তুমি সেই বিশ্বাসের সাথে আবার বেইমানি করলে, ঠিক একইভাবে, একই কারণে। না, এবারেটা আলাদা। আমি কিছুই আলাদা নয়, শুধু খেলোয়াড়টা বদলে গেছে। খেলাটা একই রয়ে গেছে। সেদিন ছিল আকাশ, আজ আরিয়ান। সেদিন ছিল একটা দামি গাড়ি, আজ প্রাইভেট জেট। তোমার লোভের খিদে শুধু বেড়েছে, তোমার চরিত্রটা এক চুলো বদলায়নি। কিন্তু কিভাবে করলে তুমি এত কিছু? আমাদের তো কিছুই ছিল না। তুমি তো একটা ডেলিভারি বয় ছিলাম, কারণ ওটাই ছিল আমার মুখোশ।
আমার বর্ম। তামিম ঘুরে দাঁড়িয়ে পেন্ট হাউসের বিশাল কাঁচের দেয়ালটার সামনে গিয়ে দাঁড়ালো। তার পেছনে নিউ ইয়র্কের ঝলমলে আকাশ। যখন তুমি আমাকে প্রথমবার ছেড়ে গিয়েছিলে সেদিন রাতেই আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিলাম, লামিয়া, এই পৃথিবীতে ঠিকই থাকতে হলে, সম্মান নিয়ে বাঁচতে হলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, এর সাথে দুটো জিনিস লাগে, টাকা আর ক্ষমতা। কারণ এই দুটো জিনিসই মানুষকে কথা বলার সুযোগ করে দেয়। সে ঘুরে লামিয়ার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত আগুন। আমি এয়ারলাইনকে ফোন করেছিলাম, ও তখন লন্ডনে সবে একটা ছোট আইটি ফার্ম শুরু করেছে। আমি ওকে বলেছিলাম, দোস্ত, আমি এমন এক সাম্রাজ্য গড়তে চাই যার সামনে দাঁড়িয়ে একদিন লামিয়াকে তার নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করতে হবে। লামিয়া রুদ্ধশ্বাসে শুনছিল তামিমের অবিশ্বাস্য উত্থানের গল্প। আমি আরিয়ানকে সাথে নিয়ে শূন্য থেকে এই সাম্রাজ্য করে তুলেছি। আরিয়ান ছিল কোম্পানির মুখ, যে সবার সামনে ডিল করতো, মিটিং করতো, আর আমি ছিলাম পর্দার আড়ালে থাকা সেই অদৃশ্য মস্তিষ্ক। দিনের বেলায় আমি তোমার সাধারণ প্রেমিক সেজে থাকতাম, তোমার সাথে রিক্সায় ঘুরতাম, জানালায় দাঁড়িয়ে চা খেতাম, আর রাতে আমি আমার আসল কাজটা করতাম। তামিম লামিয়ার দিকে এক পা এগিয়ে গেল। তুমি যখন তোমার সাধারণ জীবন নিয়ে অভিযোগ করে শান্তিতে ঘুমাতে, আমি তখন ঢাকার এক ছোট ঘর থেকে লন্ডনের স্টক মার্কেটে $1 মিলিয়ন ডিল ফাইনাল করতাম। তুমি যখন ফেসবুক স্ক্রল করতে, আমি তখন সিলিকন ভ্যালির নতুন টেকনোলজিতে ইনভেস্ট করার জন্য ডেটা অ্যানালাইসিস করতাম। তুমি যখন আমাকে লক্ষ্যে ছাড়া বলে অপমান করতে, আমি তখন মিস্টার চৌধুরী নামে ইউরোপের বিজনেস ম্যাগাজিনের কভারে জায়গা করে নিচ্ছিলাম। তোমার ওই 1 মাসের জন্য উদা হয়ে যাওয়া ওগুলো? হ্যাঁ, ওগুলো কোনো ট্রেনিং ছিল না, ওগুলো ছিল আমার লন্ডন আর নিউ ইয়র্কে যাওয়ার সময়, যখন আমাকে মিস্টার চৌধুরী হিসেবে সবার সামনে আসতে হতো। আমি নিখুঁতভাবে দুটো জীবনযাপন করছিলাম লামিয়া, একটা তোমার জন্য, আমার পরীক্ষার জন্য, আর অন্যটা আমার নিজের জন্য, আমার প্রতিশোধের জন্য। লামিয়া এবার চূড়ান্তভাবে ভেঙে পড়ল। সে বুঝতে পারল সে শুধু একজন প্রেমিককে হারায়নি, সে এক রাজাকে হারিয়েছে। সে এমন এক মানুষকে হারিয়েছে যে তার জন্য ভালোবাসার চূড়ান্ত পরীক্ষায় নেমেছিল, আর সে সেই পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করেছে। লামিয়া যখন তার জীবনের সবচেয়ে বড় সত্য আর ভুলের মুখোমুখি হয়ে পাথরের মতো বসে আছে, ঠিক তখনই পেন্ট হাউসের ভেতরের একটা ঘরের দরজা নিঃশব্দে খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলেন একজন মহিলা। তার পরনে সাধারণ শাড়ি, মুখে মায়াবী কিন্তু দৃঢ় এক অভিব্যক্তি। তাকে দেখে লামিয়ার হৃৎপিণ্ডটা প্রায় থেমে যাওয়ার উপক্রম। খালাম্মা, আপনি এখানে? তামিমের মা মিসেস আফরোজা ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলেন। তার চোখে কোনো বিস্ময় নেই, আছে শুধু একরাশ করুণা আর শীতলতা। হ্যাঁ, আমি এখানে। আমি তো আমার ছেলের সাথেই থাকি। যেখানে আমার ছেলে সেখানেই তো তার মা থাকবে। কিন্তু আপনি তো ঢাকায় তো শুধু আমার শরীরটা পড়েছিল মা, আমার আত্মাটা তো গত 5 বছর ধরে আমার ছেলের সাথে সাথে ঘুরছিল। তুমি কি ভেবেছিলে আমার ছেলে এত বড় একটা খেলা খেলবে আর আমি তার মা হয়ে কিছুই জানবো না? তামিম তার মায়ের পাশে এসে দাঁড়ালো। তার মা আলতো করে ছেলের মাথায় হাত রাখলেন। যেদিন তুমি ওকে প্রথমবার ছেড়ে গিয়েছিলে সেদিন রাতেই তামিম আমাকে সব বলেছিল। আরিয়ান যখন এই পরীক্ষার প্রস্তাব দেয় তখন আমি ওকে প্রথম সায় দিয়েছিলাম। আপনি ওই ষড়যন্ত্রে জড়িত ছিলেন? এটা ষড়যন্ত্র নয় লামিয়া, এটা ছিল একটা আয়না। আমরা শুধু তোমার সামনে একটা আয়না ধরেছিলাম যাতে তুমি তোমার আসল চেহারাটা দেখতে পারো। আমি দেখতে চেয়েছিলাম যেই মেয়েটাকে আমি নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তার ভালোবাসার গভীরতা কতটুকু। কিন্তু তুমি প্রতিবারই প্রমাণ করে দিয়েছো যে তোমার কাছে টাকার চেয়ে বড় আর কিছুই নেই। মিসেস আফরোজার নরম কণ্ঠস্বরটা হঠাৎ করেই কঠিন হয়ে গেল। তিনি আরিয়ানের দিকে তাকালেন। আরিয়ান বাবা। জি আন্টি। আমার ছেলের জীবনে আর কোনো আবর্জনার জায়গা নেই। এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও, এমনভাবে ছুঁড়ে ফেলে দাও যাতে ওর ছায়াও আর কোনো দিন আমার ছেলের উপর না পড়ে। মায়ের এই কঠোর আদেশ শুনে তামিমের মুখেও কোনো পরিবর্তন এলো না। সেই শুধু নীরবেই দাঁড়িয়ে রইল। আরিয়ান সিকিউরিটির দিকে ইশারা করল। লামিয়া এবার চূড়ান্তভাবে ভেঙে পড়ল। সে মিসেস আফরোজার পায়ে পড়ার জন্য এগিয়ে যেতেই দুজন মহিলা সিকিউরিটি গার্ড এসে তার 2 হাত ধরে ফেলল। খালাম্মা, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি তামিমকে ছাড়া বাঁচবো না। যেদিন তুমি আমার সরল ছেলেটার বিশ্বাস নিয়ে খেলা করেছিলে
সেদিনই তুমি মরে গেছো লামিয়া। এখন শুধু তোমার শরীরটা বাকি আছে, নিয়ে যাও ওকে। গল্পটা সমাপ্তি এখানেই করা হলো। আশা করছি দর্শক আপনারা কমেন্টে জানিয়ে দেবেন লামিয়ার সাথে এটাই হওয়ার ছিল নাকি অন্য কিছু, এবং একই সাথে গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে আশা রাখছি আপনারা আমাদের চ্যানেলটিকে এই মুহূর্তেই সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।